রুজিনা আক্তার। আমার বাড়ি চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক অজপাড়া গায়ে। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে আমার বড় একটা বোন সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 বোন, আমাদের কোনো ভাই নেই। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার বলা চলে, কারণ আমার আব্বা আমাদের এলাকার 10 বছরের একজন প্রাক্তন মেম্বার। বাবা আমাদের এলাকাতে 10 বছর মেম্বারি করেছে। আমাদের এলাকাতে অনেক বেশি জায়গা সম্পত্তি আছে, এগুলা চাষবাস করে বর্গা দিয়ে আমার আব্বা দিব্যি আমাদের সংসারটা অনেক ভালোই চালাচ্ছে। ছোটবেলা থেকে আমরা তেমন কোনো অভাব অনটন দেখিনি। বাবা আমাদের প্রচুর ভালোবাসা দিয়ে বড় করে, আর মায়ের ভালোবাসাটা তো ছিল সম্পূর্ণ অতুলনীয়। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি। আমি আমাদের গ্রামের কোনো একটা স্কুলে পড়াশোনা করতাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমাদের এলাকার সবগুলো মানুষ আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। আচ্ছা, আমাদের স্কুলে আমাদের একটা দপ্তরি আপা ছিল, যার নাম হচ্ছে হেলেনা আপা। তো হেলেনা আপা যখন অনেক বয়স হয়ে যায়, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন উনি চাকরি ছেড়ে দেয়। উনি চাকরি ছেড়ে দেওয়ার পরে তখন দপ্তরের দায়িত্ব নেয় ওনার একটা ছেলে, যার নাম হচ্ছে কাউসার ভাই। দপ্তরের চাকরি করে আমাদের স্কুলে, কিন্তু মানুষটা যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো বলতে আমার সাথে ওনার কিছু অন্যরকম সম্পর্ক আছে। অন্যরকম সম্পর্ক বলতে আসলে ব্যাপারগুলো ভালো দেখে না। তারপর আমি বলি যে মাঝে মাঝে উনি স্কুল থেকে আমাকে চুরি করে দিত, প্রশ্নপত্র চুরি করে দিত। তো আমাকে প্রশ্ন চুরি করে দিত। আপনারা যারা গ্রামের স্কুলে পড়াশোনা করেছেন তারা জানেন, পরীক্ষা শুরু হওয়ার 2-3 দিন আগে কিন্তু প্রশ্ন কিনে আনা হতো, প্রশ্ন আনা হতো শহর থেকে। তো সেই প্রশ্নগুলো যখন রাখা হইতো, ওইখান থেকে কাউসার ভাই খুব চুরি করে আমাকে একটা প্রশ্ন দিয়ে দিত। তো আমি এর জন্য রেজাল্ট অনেক ভালো করতাম। ক্লাস 7, 8, 9 আমি যথেষ্ট ভালো রেজাল্ট করি। আর আমি সবার আগে পরীক্ষা দিয়ে বেরিয়ে যাই। এরকম হয় না যে সবাই পরীক্ষা দিতেছে, সবার অনেক টাইম লাগতেছে, বাট আমার অনেক টাইম লাগে না। আমি 1 ঘন্টার মধ্যেই পড়া একদম সব মুখস্থ করে ফেলি। আমি একদম সব লিখে বেরিয়ে যাই। তো এটা নিয়ে আমাদের আমার যে বান্ধবীগুলো আছে, আমার যে বন্ধুগুলো আছে, তারা প্রচুর পরিমাণ খিটামি করে আমার সাথে। যেটা কেমন কথা, আমরা 3 ঘন্টা লিখেও শেষ করতে পারি না, ও 1 ঘন্টার মধ্যে লিখে শেষ করে ফেলে। তো আমি যখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি, তো 10-এ ওঠার পরে আমার কিছু বন্ধু বান্ধব থাকে, ওরা আমাকে সবসময় বলে যে রুজিনা আমাদেরকে সাজেশন দে, তুই কেমনে তুই কীভাবে জানিস যে এইটা আসবে ওইটা আসবে। তো আমি কী করি, আমি সাজেশন দিই, ওদেরকে সাজেশন দিই। তো সাজেশন দেওয়ার পরে আমার একটা বান্ধবী থাকে ওদের মাঝে, ও আমারে বলে যে তুই কীভাবে পারিস, আমাকে একটু বলতো। তো ও আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী থাকে, যার নাম হচ্ছে সাথী। তো সাথীরে আমি বলি, সাথী দেখ, তুই কারো কাছে বলিস না, যদি বলস তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, আমি তোর একটা কথা বলি। ও আমাকে বলে হ্যাঁ বল। আমি বললাম জানিস আমাদের স্কুলে যে দপ্তরে আছে না কাউসার ভাই, বলে হ্যাঁ আছে। তো আমি বলি কাউসার ভাই কিন্তু সবসময় আমাকে পরীক্ষা 2 দিন আগে আমাকে প্রশ্ন দিয়ে দেয়। আমাকে বলে কীভাবে? আমি বলি দূর বোকা, ওনা দপ্তরে ওর কাছে না চাবি থাকে, ও তখন ডয়ার থেকে প্রশ্ন বের করে আমাকে প্রশ্ন দিয়ে দেয়। তো বলে ওল্লাহ কী বলিস? আমি বলি হ্যাঁ সত্যি। তো বলে এটা কেউ জানে না? আমি বলি না, এটাকে জানবে কীভাবে? তুই কি কারো কাছে বলে দিবি নাকি? বলে না না, আমি কারো কাছে বলতে যাবো কেন, আমি বলবো না, কিন্তু দেখ ব্যাপারটা কি কেমন ইন্টারেস্টিং না? আমি বললাম হ্যাঁ সত্যি অনেক ইন্টারেস্টিং। তো যাই হোক, আমি যখন ক্লাস 10-এর প্রথম সময় পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে আমার আমাদের লাস্টের 2টা পরীক্ষা থাকে। 2টা পরীক্ষার আগে কিভাবে আমার কাছে মনে হচ্ছে যে আমার বান্ধবীর সাথে আমার এই কথাটা আমাদের স্কুলের হেড স্যারের কাছে বলে দেয়। তো হেড স্যারের কাছে যখন বলে দেয়, হেড স্যার কিন্তু আমাকে জিজ্ঞেস করে না, একটা হয় না যে আমাকে জিজ্ঞেস করবে, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে না। জিজ্ঞেস না করে হেড স্যার তখন ওই রাতের বেলায় পাহারা বসায়। পাহারা বসায় বলতে উনি নিজে পাহারা দেয়, উনি নিজে রাতের বেলায় পাহারা দেয়। অ্যান্ড পাহারা দেওয়ার সময় রাতের বেলা উনি কিন্তু গভীর রাতে কাউসার ভাই কিন্তু একদম গভীর রাতে গিয়ে তারপর প্রশ্ন আনতো। তো গভীর রাতে যখন উনি প্রশ্ন আনার জন্য স্কুলে ঢোকে, তখন আমাদের ওই হেড স্যার কাউসার ভাইকে ওইখানে আটকায় ফেলে। আটকায় আরও কিছু লোক সংখ্যা ডেকে ওনাকে খুব মারার পরে সকালবেলা তখন বিচার হয়। বিচারের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি মজার ব্যাপার বলবো না, যে দুঃখজনক ব্যাপার হচ্ছে ওনাকে সবাই মারে, প্রচুর পরিমাণ মারে। যে তুই প্রশ্নপত্র কেন চুরি করিস বা কারণটা কি, তুই প্রশ্নপত্র কোথায় বিক্রি করিস, তো ওকে খুব মারে। ও কিন্তু একটাবারের জন্য আমার কথা বলে না। আমি যখন স্কুলে যাই পরীক্ষা দেওয়ার জন্য, তখন আমি দেখি যে ওনাকে স্কুলের সামনে বাইদা রাখছে। আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীগুলো ওখানে দাঁড়াই আছে। তখন আমার কলিজাটা মিট করে কামড়াইতে আছে। আমি চিন্তা করতেছি, আল্লাহ একটাবারের জন্য যদি আমার কথা বলে দেয়, তাহলে আমার আব্বার মান সম্মান সব কিছু ধুলিস্যাৎ হয়ে যাবে। আমি তখন মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ তুমি একটা উপায় বুদ্ধি বের করে দাও। তো যাই হোক, ওনাকে যতই মারে যতই কিছু করে, কিন্তু উনি আর আমার নাম স্বীকার করে না। তো দুঃখজনক ব্যাপার হচ্ছে, এভাবে মাইরা টাইরা ওনাকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়, স্কুল থেকে ওনাকে বাদ দিয়ে দেয়, ওনার চাকরিটা চলে যায়।
ওনার যখন চাকরিটা চলে যায় তখন আমার নিজের মাঝে অনেক বেশি খারাপ লাগে, মানে আমি মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনে পড়ে যাই, কারণ মানুষটা আমার জন্য তার চাকরিটা চলে গেল, মানে উনি তো আসলে তেমন কোনো দোষ করে নাই, অন্যায় তো আমিই করছি। আমি তো ওনাকে বলছিলাম যে প্রশ্নপত্র বের করে আনার জন্য, তাহলে আমার জন্য একটা মানুষের চাকরি চলে গেল, মানে আমার তখন মানে প্রচুর পরিমাণ মানসিকভাবে খারাপ লাগে। আর একটা ব্যাপার হচ্ছে কাউসার ভাইদের পরিবারটা মানে হয় না যে মানে মধ্যবিত্ত পরিবার চেয়েও আরও অনেক নিচে। ওনার যে বাবা আছে উনি আসলে তেমন কিছুই করে না, আর আমাদের যে মানে প্রাক্তন হচ্ছে দপ্তরি ম্যাডাম ছিল হেলেনা আপা, উনি লাইক হচ্ছে মানুষের বাড়িতে এটা সেটা কাজ টাজ করে, ওভাবেই হচ্ছে ওনাদের সংসারটা চলে। তো কাউসার ভাইয়ের ইনকাম দিয়ে কিন্তু ওনাদের সম্পূর্ণ সংসারটা চলতো। এখন কাউসার ভাইয়ের চাকরিটা যখন চলে গেছে ওনাদের সংসারটা একেবারে নাজেহাল অবস্থা। আমি এটা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পারি। তো একদিন আমি আমাদের আমাদের হচ্ছে বাড়িতেই কাজ করে একজন কাকা আছে, ওই কাকাকে ডাক দিয়ে বললাম যে আমাদের এখান থেকে অনেকগুলো চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ এগুলো আমি অনেক কিছু নিলাম, নিয়ে হচ্ছে মানে কাউসার আম্মাকে দিয়ে আসলাম। আমি বললাম যে আপা এগুলো আপনি রান্না বান্না করে আপনি খাইয়েন। তো উনি তখন বলে যে মা কী দরকার ছিল, তোমার আব্বা যদি দেখে তাহলে ঝামেলা করবে। আমি বলি আব্বা দেখবে কীভাবে, আব্বা তো দেখবে না। এরপরে যখন আমাদের পুকুর থেকে মাছ ধরা হয় আমি বড় বড় মাছ ওদেরকে দিয়ে আসি, এবং বাজার থেকে যখন আব্বা মাংস আনে আমি মানে অর্ধেক পরিমাণ সমান মাংস ওদেরকে দিয়ে আসি। তো এইভাবে আমি যেটা দিই ওটা দিয়ে ওদের সংসারটা মোটামুটি ভালোই চলে, আর তেমন কোনো মানে অভাব অনটন নেই। আর এছাড়া কাউসার তখন তেমন কিছুই করে না, বাট মানে এমনি টুকিটাকি যেটা পায় ওটা করে, ওরকম পার্মানেন্টলি কিছুই করে না। তো এইভাবে হচ্ছে মানে ওদের পরিবারে আমি হেল্প করি, আমি যাই, অ্যান্ড কাউসার ভাই আমার সাথে খুব ভালোভাবে কথা বলে। কাউসার ভাই আমাকে বলে যে এই জন্যই আমার আব্বাকে আমাদের এলাকার সবগুলো মানুষ এত ভালোবাসে, কারণ মেম্বারের মেয়ে তো মেম্বারের মতোই হবে, তাই না? এটা বলে উনি আমাকে সবসময় অনেক মজা করে দুষ্টামি করে আমার সাথে কথা বলে। তো এইভাবে দিনগুলো সামনে দিয়ে কাটতে কাটতে একটা সময় আমি কী করি, আমাদের স্কুলে ওখান থেকে এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দিয়ে আমি মোটামুটি ভালো রেজাল্ট করি, অ্যান্ড ভালো রেজাল্ট করার পরে আমি তখন আমাদের স্কুলের পাশেই কলেজ ছিল, আমি ওখানে একটা কলেজে ভর্তি হই। আচ্ছা, এরই মাঝে হচ্ছে কি মানে আমি যখন এসএসসি পরীক্ষার 2 থেকে 3 দিন মানে 2 থেকে 3 মাস আগে আমার বরাবর তখন কলেজে পড়তো, আমার বরাবর বিয়ে ঠিক হয়। তো বরাবর যখন বিয়ে ঠিক হয় ওই বিয়েতে আমরা প্রচুর পরিমাণ মজা টজা করি। এখানে কাউসার ভাইকে দাওয়াত দেই, মানে আমি কাউসার ভাইকে সবসময় আমার নিজের কাছে রাখি, কারণ এই মানুষটা আমার জন্য অনেক বড় একটা ত্যাগ স্বীকার করেছে। আমার কাছে মনে হয় যে আমি যেখানেই থাকি এই মানুষটাকে আমার সাথে রাখবো, মানে আমি ওনাকে কখনো আলাদা করব না। আমি ওনাকে মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে অনেক ভালোভাবে দেখি। তো আমার বোনের বিয়েতে আমি ওনাকে ইনভাইট করি, উনি আমার বোনের বিয়েতে আসে, এবং আমার বোনের বিয়েতে উনি প্রচুর পরিমাণ মজা মাস্তি করে, মানে আমার বোনের বিয়ের প্রায় সম্পূর্ণ কাজটাই উনি একাই করে, এত পরিমাণ মানে একেবারে নিজের বোনের মতো করে আমাদের মানে আমাদের পরিবারের সাথে থাকে। তো যাই হোক, এরপরে আমি আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি খুব ভালো একটা রেজাল্ট এসএসসি পাস করি, করার পর আমাদের এখানকার একটা কলেজে আমি ভর্তি হই। তো যাই হোক, এভাবে যেতে যেতে একটা পর্যায়ে হচ্ছে আমরা সবাই চিন্তা করতেছি যে আমাদের কলেজ থেকে আমরা কোথাও ঘুরতে যাব। তো আমাদের এখান থেকে আসলে আমাদের সি বিচে যাওয়ার কথা, আমরা সব বান্ধবীরা মিলে সব বন্ধুরা মিলে প্ল্যানিং করি যে আমরা সি বিচে যাব। এটা প্ল্যানিং করে আমরা সবার কাছ থেকে চাঁদা উঠাইতে থাকি, মানে সবার কাছ থেকে টাকা উঠাই। তো টাকা উঠাইতেছি, টাকা উঠে সবাই এরকম করে টাকা দিচ্ছে, আমরা মানে গাড়িটাই ঠিক করব। তো আমার এই যেহেতু কলেজে পড়ে আমার বন্ধুগুলো একটু মানে হাদারাম টাইপের বলতে ওরা আসলে অতটা চালু না, অতটা স্মার্ট না। তো একদিন আমি কাউসারকে বলি যে কাউসার ভাই আমরা হচ্ছে মানে সি বিচে যাবো, সি বিচ ঘোরার জন্য যাব, মানে আপনি আমাদের জন্য একটা বাস ঠিক করে দেন, মানে একটা বাস ঠিক ওনাকে বলি। তো উনি তখন বলে যে মানে বাস ঠিক করবো, ওকে ফাইন ঠিক আছে, তো উনি আমাদেরকে একটা বাস ঠিক করে দেয়। তো বাস ঠিক করে দেওয়ার পর উনি বাস নিয়ে আসে, মানে হয় না যে মানে বাস নিয়ে আসছে, আমাদের টার্গেট হচ্ছে আমরা একদম সকালবেলা মানে একদম ভোরে বেরিয়ে যাব, অ্যান্ড হচ্ছে বিকালে মানে সন্ধ্যার মধ্যে সবাই বাসায় ফিরে আসবো, ওরকম একটা প্ল্যানিং। তো বাস ঠিক করি, উনি তখন বাস নিয়ে আসে আমাদের কলেজের মাঠে। বাস নিয়ে আসার পর সবাই তখন উঠতেছে, আমি দেখি যে কাউসার ভাই নিচে দাঁড়ায় আছে, মানে খুবই মন খারাপ করে দাঁড়ায় আছে। আমি তখন জানালা খুলে বলি কী ব্যাপার, যাবেন নাকি? তো বলে আমাকে কেউ ডাকছে? আমি বললাম এই যে ডাকতেছি, আসেন। তো বলে যাবো? আমি বলি হ্যাঁ আসেন। আপনি তো মানে কাপড় চোপড় আনেন না, এভাবেই যাবেন? উনি বলে হ্যাঁ এভাবেই যাবো। এটা বলার পর যখন আমি ডাক দিই তখন উঠে যায়, উঠে আমার পাশে একটা বান্ধবী থাকে, আমার বান্ধবীর পাশের চেয়ারটাতে গিয়ে উনি বসে। তো বসার পর দুজনের কথাবার্তা মানে আমরা সবাই মিলে অনেক মজা মাস্তি করতেছি, মাইক লাগাইছিলাম মানে গাড়ির ছাদের উপরে, তারপরে মাইক লাগিয়ে আমরা খুবই গান টান গাইতেছি, মানে প্রচুর পরিমাণ মজা মাস্তি করতেছি। হয় না যে মানে সবগুলো বান্দর একসাথে হইলে যেরকম মানে বনটা একেবারে মানে কিচির মিচির করতে থাকে, ওরকম সব বান্ধবীগুলো একসাথে যখন বন্ধুগুলো একসাথে। তো বন্ধু বলতে বন্ধু বেশি ছিল না, ছেলে মনে হয় 3 থেকে 4 জনের মতো ছিল, আর আমরা মেয়ে ছিলাম 12 থেকে 14 জনের মতো।
তো সবাই মিলে যাই হোক এভাবে আমরা সিবিসি গিয়ে পৌঁছাই। তো সিবিসি যাওয়ার পরে তো খুব মজা মাস্তি করতেছি, সবাই অনেক মজা করতেছি। বাট আমি দেখি একটা পর্যায়ে দেখি যে কাউসার ভাই একা বসে আছে, কারোর সাথে কথা বলে না, খুব নীরবে বসে আছে। তো কাছে যে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, আমরা সবাই এত মজা করতেছি, এত দুষ্টমি করতেছি, আপনি কোনো কথা বলেন না, এখানে চুপচাপ বসে আছেন, কাহিনীটা কি? উনি তখন বলতেছে আমার না এগুলো ভালো লাগে না। তো কেন ভালো না লাগার কি আছে? আমাকে বলে যে তোমরা সবাই হচ্ছে ক্লাসমেট, বান্ধবী, বন্ধু, আমি তো পড়াশোনাও করি না বা আমি তোমাদের মতো কেউ না, তো তোমাদের সাথে মিশতে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। তখন আমি ওনার হাতটা ধরে বলি যে মনের দিক থেকে কিন্তু আপনি মানুষটা অনেক ভালো, আর আমি কিন্তু আপনার সাথে আজকে থেকে মিশি না, আমি আপনাকে অনেক বছর ধরে চিনি, আমি জানি যে নিশ্চিত আপনি অনেক ভালো মানের মানুষ। তো উনি আমাকে বলে যে আমি কি উনি আমাকে তুমি করে বলে যে তোমাকে একটা রিকোয়েস্ট করবো। তো বলে যে আমি বলি যে কী রিকোয়েস্ট? আমাকে বলে তুমি কি আমাকে একটু তুমি করে সম্বোধন করতে পারো? আমি বললাম যে এটা কেন হঠাৎ করে মনে হলো? তো আমাকে বলতেছে যে তুমি যদি আমাকে তুমি করে সম্বোধন করো তাহলে আমার কাছে মনে হবে যে আমি তোমাদের ক্লাসমেট। তুমি কি তোমার ক্লাসের কোনো ছেলেকে আপনি করে বলো? আমি বলি যে তা তো না, আমি তো আমাদের ক্লাসের ছেলেদেরকে তুমি বা তুই করে বলি। তো উনি তখন আমাকে বলে যে তুমি যদি আমাকে তুমি করে বলো তাহলে আমি মনে করবো যে আমি তোমাদের একজন ক্লাসমেট, আমি তোমাদের একজন সহপাঠী। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাদের একজন সহপাঠী, ওইসে ঠিক আছে, এখন চলে আসেন। এটা বলার পর আমি তখন ওনাকে হচ্ছে আমাদের সাথে তুমি করে সম্বোধন করে তো নিয়ে যায়। আমরা তখন প্রচুর পরিমাণ মজা মাস্তি করি, উনিও খুব মজা করে। তো মজা করে প্রায় বিকেল 4টার দিকে আসার সময় তো খাওয়া দাওয়া করছি, আমরা ওখানেই হোটেলে খাওয়া দাওয়া করছি। তো যখন ফিরে আসতে আসতে লাইক অনেক রাত হয়ে যায়, রাত প্রায় 8টা থেকে 8:30 মতো বেজে যায়। তো আমার আব্বা তখন খুব টেনশন করতেছিল, মা তো একেবারে প্রচুর পরিমাণ টেনশন করতেছিল। ওইখানে নামার পরে সবাই যে যার মতো বান্ধবীরা যারা আছে তারা তাদের পরিবারের মানুষদেরকে কল দিতেছে, পরিবারের মানুষগুলো আসতেছে। তো এখন আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। আমি চিন্তা করি আমি যদি আমার আব্বাকে এখন ফোন করে বলি, আমার আব্বা একটু রাগান্বিত মানুষ, আইসা হয়তো সবার সামনে আমাকে মারতে শুরু করবে। আমি তখন কাউসার ভাইকে বলতেছি কাউসার তখন তুমি করে বলি যে উনি যদি আমাকে তুমি করে বলা পারমিশন দিছে। আমি বলি তুমি কি আমাকে একটু বাড়ি দিয়ে আসবা? তো বলে হ্যাঁ, কেন দিয়ে আসবা না, দিয়ে আসবো। তো এটা বলার পরে সে আমাকে আমাদের বাড়ি দিয়ে আসতেছে। তো আমরা তখন মাঝপথে পর্যন্ত আসি। মাঝপথে আসার পরে তখন কাউসার আমাকে বলতেছে যে রুজিনা, আমি যদি তোমাকে একটা কথা বলি তুমি কি রাগ করবা? আমি বললাম যে না, রাগ করবো কেন, আপনার সাথে এতদিন ধরে চলাফেরা করি, কোনো ব্যাপারে কি কখনো রাগ করেছিলাম? তো বলে না, রাগ করো নাই, এই কথাটা একটু অন্যরকম, তুমি যদি রাগ করে ফেলো। তাই আমি বললাম যে না, রাগ করবো না, ঠিক আছে আপনি বলেন। উনি আমাকে বলতেছে যে আমি আজ অনেকগুলো বছর তোমার সাথে মিশে আছি, অনেকগুলো বছর আমি তোমার সাথে আছি, কিন্তু আমি একটা ব্যাপার দেখতে পাই যে তোমার যে বান্ধবীগুলো আছে তারা সবাই প্রেম করে, তাদের সবার মাঝে ভালোবাসা আছে, কিন্তু একটা ব্যাপার আমি দেখি যে তুমি কোনো রিলেশন করো না। তুমি কোনো রিলেশন কেন করো না? আমি তখন বলি যে রিলেশনের ব্যাপারটা না আমার কাছে একটু আমি বললাম যে আমার কাছে ট্রাস্টেবল না, রিলেশন করলে মানুষকে কষ্ট দেয়, মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে, এই জন্য আমার কাছে প্রেম প্রীতি ব্যাপারগুলো না আমি ট্রাস্ট করি না। তখন আমাকে বলতেছে আচ্ছা আমি কি তোমাকে তুমি আমার দিকে একটু তাকায় বলো তো, আমি কি কাউকে কষ্ট দিতে পারি? আমি কি কাউকে ধোকা দিতে পারি? তুমি তো আমার সাথে অনেক বছর ধরে আছো, আজকে একদিন দুদিন, অনেকগুলো বছর। তখন আমি মুখের দিকে তাকায় বলে আমি বলি যে দুনিয়াতে যদি একটা ভালো ছেলে থেকে থাকে তাহলে আমি মনে করি যে এটা তুমি, তুমি দুনিয়ার সবচেয়ে ভালো ছেলে, তুমি কখনো কাউকে ধোকা দিতে পারো না, কারোর সাথে প্রতারণা করতে পারো না, তুমি অনেক ভালো একটা ছেলে। তখনই আমাকে বলতেছে তাহলে চলো না আমরা দুজনে মিলে প্রেম করি। আমি তখন অনেক কথা শুনে একটু অবাকভাবে তাকাইছি ওনার মুখের দিকে। আমি বললাম যে সত্যি? বলে হ্যাঁ সত্যি, আমি তোমাকে অনেক বছর ধরে পছন্দ করি, কিন্তু শুধুমাত্র একটা ভালো সুযোগের অপেক্ষায় ছিলাম, যে একটা ভালো সুযোগ পেলে আমি তোমাকে আমার ভালোবাসার কথাটা বলবো, কিন্তু এখন তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি না। ও আমাকে এই কথাটা বলে। তো আমি আসলে সত্যিকার অর্থে আমি যেটা বলবো, ওনাকে ভালোবাসবো এইটা আমার মাথায় কোনো দিনও ছিল না। আমি সবসময় মনে করতাম যে উনি আমার খুব ভালো একটা ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ড বা বড় ভাই ওরকম করে দেখতাম। তো কখনোই আমি ওনাকে যে পছন্দ করা বা ভালোবাসা ওই ব্যাপারগুলো আমার মাঝে কোনোদিনও ছিল না। আমার কাছে মনে হয় আমি ওনাকে কখনো ভালোবাসতে পারবো না। তো যাই হোক, আমি বলতেছি যে দেখেন আমি আসলে আমি একটু ভেবে চিন্তে বলবো, এটা বলার পর আমি তখন বাড়ি যাওয়ার পর তো আব্বা আমার খুব বকা ঠকা দেয়। তো আমি চিন্তা ভাবনা করতে থাকি আমি তো ওনাকে কখনো ভালোবাসতে পারবো না, এটা কখনো সম্ভব না। তো আমি কি করবো, আমি জাস্ট ওনার সামনে গেলে একটু ইয়ের মতো হয়ে যায়, একটু বোকা টাইপের হয়ে যায়। আমি চিন্তা করি যে
আমি যদি মানুষটাকে বলি যে আমি আপনাকে মানে আমি তোমাকে ভালোবাসবো না, তাহলে মানুষটা খুব কষ্ট পাবে। অ্যান্ড মানে আমি আসলে সচরাচর কাউকে কষ্ট দিতে চাই না। এভাবে দিনগুলো যাচ্ছে, বাট উনি প্রতিনিয়ত আমাকে দেখলেই বলে কী ব্যাপার, মানে রোজিনা তুমি না বলছিলা ওরকম করে বলে। আমি বলি আমি বলবো তো বলবো। তো আমার ওই বান্ধবীর সাথী থাকে, আমার বান্ধবীর সাথী কিন্তু একসাথে আমার সাথে স্কুল থেকে কলেজ পর্যন্ত আসার পরে সাথীর সাথে আমার মানে ফ্রেন্ডশিপটা অনেক ভালো। আমি তখন সাথীকে বলি যে সাথী আমি একটা বিপদে পড়ছি, আমাকে একটু হেল্প করবি? আমাকে বলে কী ধরনের হেল্প? আমি বললাম যে এই ঘটনা, এখন কাউসার ভাই তোমাকে প্রপোজ করছে, আমি কী করতে পারি? তো আমাকে বলে কী বলিস শালা দপ্তরের বাচ্চা, তোর এত বড় সাহস? আমি বললাম যে যা, তুই মানুষের সাথে এভাবে খারাপ করে কথা বলবি না। উনি দপ্তরের বাচ্চা হলে কী হয়েছে, উনি তো আমাদের সাথে কত ভালোভাবে মিশে, আমাদের সাথে হচ্ছে সি বিচে গেছে, এত ভালো মনের একটা মানুষ। তুই মানুষকে কথা বলার সময় একটু মানে মূল্যায়ন করিস না। তো আমাকে বলি যে তোকে প্রেমের প্রস্তাব দিল কেন? আমি বলি দিতেই পারে, প্রেমের প্রস্তাব দিতে হলে কি কোনো সার্টিফিকেট লাগে নাকি এটা কোনো মানে করতে হয়, আজব ব্যাপার। তো আমাকে তখন বলতেছে তাহলে তুই প্রেম শুরু কর। তাহলে তো আমি বলি যে দেখ, আমি ওনাকে আমার ভাইয়ের মতো দেখি আর ফ্রেন্ডের মতো দেখি। এখন আমি যদি ওনাকে মানা করে দিই, তাহলে আমাদের মাঝে যে একটা সম্পর্ক আছে এজ এ ফ্রেন্ড হিসাবে, এইটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। মানে তুই তো ওনাকে একটু বুঝিয়ে বলবি। তো আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এরপর আমার বান্ধবী ওকে বুঝিয়ে বলে, মানে কাউসারকে বুঝিয়ে বলে যে দেখেন ভাই, আসলে মানে রুজিনা তো প্রেম করবে না, ও আমাকে বলে দিছে, এখন আপনাকে সরাসরি বলতে পাইতেছে না, লজ্জা পাইতেছে। তো এখন মানে যা হবার তো হয়ে গেছে, আপনি এজ এ ফ্রেন্ড হিসেবে ওর সাথে মিশে থাকেন। এটা বলার পর আমার বান্ধবী তখন আমার কাছে আইসা বলতেছে যে রুজিনা, মানে আমি যখন এই কথাটা বলেছি, ওনার চোখের পানিগুলো টলমল করতেছিল, মানুষটা প্রচণ্ড রকম কষ্ট পাইছে। আমি তখন তারে বলি যে কষ্ট পাইছে, এখন আমি কি করতে পারি, তুই তো বুঝিস না, তুই তো আমার সম্বন্ধে জানিস। আমাকে বলে যাই হোক, মানে বাদ দে এখন, মানে এটা যেভাবে সেভাবেই থাকে। এরপর থেকে কাউসার ভাইয়ের আমার সামনে পড়ে না। মানে আমি যদি দেখি কখনো ডাক দিলেও আমার কাছে আসে না, মানে দূরে দূরে থাকে। মানে মানুষটা খুবই কষ্ট পায়, মানে প্রচুর পরিমাণ কষ্ট পায়। অ্যান্ড একটা সময় প্রায় আরও 5 থেকে 6 দিনের মতো কেটে যায়। অ্যান্ড 5-6 দিন কেটে যাওয়ার পরে একদিন হচ্ছে আমার বান্ধবীর সাথী বলতেছে যে রোজিনা, একটা ব্যাপার দেখলাম যে কাউসার ভাইয়ের হাতটা দেখলাম সম্পূর্ণ বাঁধা। আমার কাছে মনে হয় যে কোথাও থেকে আঘাত টাঘাত খাইছে, মনে হয় হাতটা ভাঙিয়ে ফেলছে। এটা বলার পর আমি তখন কিছু খুব খারাপ লাগে। আমি তখন বলি কী বলি, সত্যি? বলে হ্যাঁ। তো আমি সেদিন কলেজ শেষ করে কাউসার ভাইদের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমি তখন ওই দপ্তরে আপাকে দেখি, ওনাকে জিজ্ঞেস করি যে কাউসার ভাই কোথায়? পরে বলে যে আছে, ওনাদের বাড়ির পিছনে বসে আছে একটা পুকুর পাড়ে। আমি ওই পুকুর পাড়ে গিয়ে বসে বলি কী ব্যাপার, মানে আপনি কি এখন আর দেখি না, ডাকলেও কথা বলেন না, আপনি কি পর হয়ে গেলেন? তো উনি আমাকে বলতেছে আমি পর হয়ে গেলাম নাকি তুমি পর বানাই দিলা? আমি বললাম বারে, আমি কিভাবে পর বানাইলাম? পরে বলে এই যে আমাকে আপনি করে সম্বোধন করতেছো, তুমি তো আমাকে তুমি করে বলার কথা ছিল। তো আমি তখন বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি করে। বললাম যে তোমার কি মন খারাপ, এখানে বসে আছো কেন? পরে বলতেছে মনটা অনেক খারাপ, মানে ভালো লাগতেছে না। আমি তখন বললাম যে শুনলাম তোমার নাকি হাত ভেঙে গেছে। তো বলে যে না, হাত ভাঙে নাই। আমি বললাম এই যে হাতের মধ্যে ব্যান্ডেজ করা। আমি তখন হাতটা ধরার পর আমি দেখতে পাই যে মানে হাতের এমন জায়গায় ব্যান্ডেজ করা, এইখানে আসলে ভাঙার কোনো লাইন নেই। আমি তখন বলতেছি দেখি মানে ব্যান্ডেজটা খোলার জন্য ট্রাই করি, বাট উনি ব্যান্ডেজ খুলতে দেয় না। মানে আমি খুবই চেষ্টা করি, ব্যান্ডেজ খুলতে দেয় না। তো আমি অনেকভাবে বলি যে কী হয়েছে, মানে আপনি মানে হাতটা আমাকে একটু খুলে দেখান না কী হয়েছে। পরে বলতেছে যে আমি হাত কেটে ফেলছে। আমি বলি কীভাবে, হাত কাটলেন কীভাবে? বলে যে নিজেই কাটছে ব্লেড দিয়ে। আমি বললাম কেন, নিজে ব্লেড দিয়ে হাত কেন কাটছেন? আমাকে বলতেছে যে আমার বুকের কষ্টটা, মানে আমি বুকের ব্যথাটা মানে আমার বুকের কষ্টে থাকতে পারতেছিলাম না, যার জন্য হাতের ব্যথা দিয়ে বুকের ব্যথাটা একটু ভোলার জন্য চেষ্টা করছে। আমি তখন বললাম যে মানে হাত কেটে বুকের ব্যথা, মানে আপনার বুকে তো ব্যথা কেন? তখন বলে যে আমি যে তোমাকে কতটা পছন্দ করি আর ভালোবাসি, এটা তুমি কোনোদিনও বুঝলা না। আর 1 দিন 2 দিন ধরে আমি তোমাকে পছন্দ করি না, আজকে বৎসরের পর বৎসর আমি তোমাকে ভালোবাসি আর পছন্দ করি, অথচ আমার ভালোবাসাটাকে তুমি এভাবে প্রত্যাখ্যান করবা, আমি কখনো এটা স্বপ্ন চিন্তা করতে পারি নাই। আমি তখন বলতেছি যে আমি আসলে আপনার সাথে থাকতে পারবো না, বা মানে মন যদি না চায় তাহলে আমি কী করতে পারবো? আর আমার মন তো আপনাকে চাইতেছে না, আমার মন চাইতেছে যে আপনি আমার একটা ভালো বন্ধু হিসাবে আমার সাথে সারাটা জীবন থাকেন। আমি চাই আমাদের মাঝে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ থাকুক। তখন উনি বলে যে মানে আমি না তোমাকে না পাইলে সত্যি মরে যাবো, আমি খুবই কষ্ট পাবো। আমি তখন ওখান থেকে উঠে চলে আসি। অ্যান্ড এরপর আমি মানুষটাকে দেখি যে প্রচুর পরিমাণ পাগলামি করে, আমাকে দেখলে মানে মানে আমার দিকে তাকে কান্না করে দেয়। মানে হয় না যে ডিস্টার্ব করে না, ওরকম ডিস্টার্ব করে না, দেখলে রাস্তার ভিতরে কান্না করে, তারপরে মানে একেবারে কাজ টাজ কোনো কিছু করে না, একদম শুকিয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মানে প্রচুর পরিমাণ পাগলামি করতে থাকে। তো আমি তো জানি যে আমার বাবাকে যদি আমি মানে ওনার সাথে আমার রিলেশনের কথা বলি, আমার বাবা তো কোনোদিনও এই সম্পর্ক মেনে নিবে না। বাবা একটা কোপ দিয়ে ওনাকে 2 টুকরা করে কেটে ফেলবে। তো আমি তখন কি করব, খুবই বিপাকে পড়ে যাই।
মানে খুবই টেনশনে পড়ে যাই। এর মাঝে আমার যে ছোটো বোনটা আছে, আমার ছোটো বোনটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, মানে আমার সাথে অনেক ভালো মিশে। আমার ছোটো বোনের কাছে আমি ব্যাপারগুলো খুব বলি, বলার পর আমার ছোটো বোন আমাকে বলে, ভাইয়া আপু দেখো, মানে মানে ছেলেটা মনে হয় খুব বেশি ভালো হবে। কারণ ছেলেটা ভালো হবে এই কারণে যে বাবা মা হয়তো তোমাকে একটা মানে অনেক পয়সাওয়ালার কাছে বিয়ে দিতে পারবে, কিন্তু আমার কাছে মনে হয় কাউসার ভাইয়ের মতো এত ভালো মানুষের কাছে দিতে পারবে না। কারণ যে মানুষটা তার ভালোবাসার মানুষের জন্য তার শরীরে রক্ত ঝরাতে পারে, আমি নিঃসন্দেহে বলতে পারি যে সে অনেক ভালো মনের মানুষ। আমার ছোটো বোনের মুখে কথাগুলো শোনার পর আমি একটু একটু করে তার কাছে দুর্বল হতে থাকি। কিন্তু আমার একটাই চিন্তা, মানে হয় না যে মন না চলে কী করব, এখন মন তো তার সাথে আমার থাকতে চাইতেছে না। এভাবে দিনকালগুলো পার হচ্ছে। তো এভাবে যেতে যেতে একদিন কলেজের সামনে কাউসার ভাইয়ের মা হচ্ছে আমাদের কলেজের সামনে আসে আমাকে বলতেছে, মানে তোর সাথে আমার একটু কথা আছে, তুই একটু আমাদের বাড়িতে আয়, এটা বলে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কেন হঠাৎ করে আমাদের বাড়িতে যাইতে বলে। তো যখন বলে আমি বলে আচ্ছা ঠিক আছে যাবো। তো ওনাদের বাড়িতে যাই, যাওয়ার পর উনি তখন মানে একেবারে আমার হাতে পায়ে ধরে একদম কান্না করে ফেলে। মানে আমার হাতে পায়ে ধরে খুবই কান্না করতেছে, আমাকে বলতেছে, মারে তুই আমার ছেলের এভাবে মারিস না, আমার ছেলের জীবনটা এভাবে তো নষ্ট করিস না। আমি তখন বলি যে মানে আপনি এগুলো কী বলতেছেন, আমি আপনার ছেলের জীবন কেন নষ্ট করব। তখন উনি আমার একেবারে পায়ে ধরে ফেলে, তুই আমার ছেলেটারে ফিরাই দিস না, আমার ছেলেটা তোর অনেক ভালোবাসে, আমার ছেলেটা খাইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, মানে প্রচুর পরিমাণ পাগলামি করতেছে, তুই যদি এরকম করিস ও মরে যাবে। তো আমাকে তখন ওনার রুমে নিয়ে আছে, আমি দেখতে পাই প্রচুর পরিমাণ ট্যাবলেট, মানে অনেক ঔষধ, উনি নাকি এগুলো খাইতেছে, দিনে রাত মিলে এগুলো খাইতেছে, ঘুমের ট্যাবলেট খায়, মানে অনেক পাগলামি করতেছে। আমি তখন বলেছি, দেখেন আমি তো আসলে ওকে কখনোই আমার মানে প্রেমিক হিসেবে আমি নিতে পারবো না, কারণ আমি খুব ফ্রেন্ডলি ওনার সাথে মিশেছিলাম, মানে আমি ওনাকে বন্ধু ভেবেছিলাম। আর আমি যদি জানতাম যে উনি কখনো আমাকে প্রেমের প্রস্তাব দিবে, আমি কখনো ওনার সাথে কথাই বলতাম না। তখন উনি আমাকে প্রচুর বোঝায় যে না মা, তুই তো আমার মায়ের মতো, আমি তোর স্কুলে থাকতেও খুব পছন্দ করতাম, অনেক ভালোবাসি, তুই রাজি হয়ে যা। অ্যান্ড একটা পর্যায়ে উনি তখন আমার একদম হাতে পায়ে ধরে, অ্যান্ড যখন খুবই কান্নাকাটি করে তখন আমার নিজের মনটা অনেক গলে যায়। তাই আমি বলি আচ্ছা ঠিক আছে আমি ওকে ফাইন ঠিক আছে, কিন্তু এখন আমার আব্বা তো এই বিয়ে মেনে নিবে না। উনি আমাকে বলতেছে তোর বাবা মানা লাগবো না, আমি রাজি থেকে আমি বিয়ে করাবো, অ্যান্ড আমি বিয়ে করাই দিলে তোর আব্বা তখন কিছুই বলবে না। আমি বলি আমার আব্বা কিছু বলবে না, মানে আমার আব্বা তো কাউসার ভাইকে মেরে ফেলবে। তো উনি বলতেছে যে তোর আব্বা কী করবে এটা আমি দেখবো, তুই শুধু রাজি হয়ে যা। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার মাঝে কোনো প্রেম ছিল না, হয় না কোনো প্রেম ভালোবাসা ওরকম কিছু না। ঠিক তারই 3 দিন পরে তখন উনি আমাকে বলে যে তাইলে আমি কাজে ডেকে তোদের বিয়েটা পড়াই দিই। আমি বলি যে এখনই বিয়ে পড়াই দিবেন? উনি বলে হ্যাঁ বিয়ে পড়াই দিব। তো ঠিক তারই 3 দিন পরে কাউসার ভাইয়ের বাবা মা দুজনে থাইকা তারপরে আমাদের ওদের গ্রামের আরও 2-3 জন মানুষ থেকে একদিন রাতের বেলায় আনুমানিক প্রায় সন্ধ্যার পরে 7টা থেকে 7:30টার মাঝে উনি তখন আমাকে বিয়ে পড়ায় দেয়। বিয়ের কাজটা যখন কমপ্লিট হয়, বিয়ের কাজ কমপ্লিট হওয়ার পর আমি আমার বাড়িতে আসি। অ্যান্ড বাড়িতে আসার পর আমার তখন মনের ভিতরে প্রচুর পরিমাণ মানে একটা কষ্ট, মানে কষ্ট বলতে একটা চাপা কষ্ট, আমি এই কষ্টটাকে আমাকে বুঝাইতে পারি না। দিন যত যাচ্ছে আমার মনটা তত খারাপ হয়ে যাচ্ছে, মানে আমি কি করব, কোথায় যাব কিছু ভালো লাগতেছে না। আমি একরকম কলেজেও যাওয়া আগের মতো কলেজেও যাচ্ছি না, কলেজে যাওয়া বন্ধ করে দিই, সারাক্ষণ বাসায় বসে বসে থাকি, মুখ গম্ভীর করে থাকি। আমার বোনটা তখন আমাকে খুব বোঝায় যে আপু মন খারাপ করো না, যা হবার তা তো হয়েই গেছে, তাই না, এটা নিয়ে মন খারাপ করে কী হবে। ওমা দিন যত যাচ্ছে ব্যাপারগুলো কীভাবে জানে আমার আব্বার কানে পৌঁছে যায়, আমার আব্বার কানে কি জানি বলে দেয়। এটা প্রায় আরও 6 মাস পরে আমার আব্বা জেনে যায়। আব্বা জেনে যাওয়ার পর আব্বা একদিন আমাকে জিজ্ঞেস করার পর আব্বা তখন আমাকে বলে, আমি বলি যে হ্যাঁ আমি এটা করছি। আব্বা তখন প্রচুর পরিমাণ খেপে যায়, মানে অনেক রাগারাগি করে, কীভাবে তুই এটা কীভাবে করলি। আব্বা তখন মানে আমাদের এলাকার আরও 2-3 জন লোক নিয়ে গিয়ে মানে কাউসারদের বাড়িতে গিয়ে কাউসারের আব্বা মাকে খুব গালাগালি করে আসে, বলে যে আমি বলে দিচ্ছি যেভাবে হোক আমার মেয়ের সাথে ডিভোর্সের ব্যবস্থা করেন, যদি ডিভোর্স না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারটা আইনিভাবে আমি আইনিভাবে যাবো এবং আমি এটা আইনিভাবে একটা ব্যবস্থা নিব। এইটা বলে কাউসারের বাবা মাকে আমার আব্বা প্রচুর পরিমাণ বকাবাধ্য করে, অ্যান্ড বলে যে চেয়ারম্যানকে ব্যাপারটা অলরেডি জানাই দিয়েছি, চেয়ারম্যান থানাতে বলে দেবে, থানা থেকে পুলিশে না আপনার ছেলেকে ধরাই দিব। তো তখন ওরা খুব কান্নাকাটি করে। বাট আমি তখন একটা মোবাইল ফোন কিনি আমি। তো কাউসারদের ঘরে কোনো মোবাইল নেই, পাশের ঘরে মোবাইল আছে। আমি তখন ওই পাশের ঘরে মহিলাটাকে ফোন করে জিজ্ঞেস করি যে কী হয়েছে। তখন ওই মহিলাটা আমার কাছে সব কিছু বিস্তারিত বলে যে আমার আব্বা গিয়ে নাকি এগুলো করছে। তখন আমি বলি যে কাউসার ভাইয়ের মায়ের কাছে একটু আমি কথা বলি। আমি কাউসার ভাইয়ের মাকে বলি, তখন কাউসার ভাইয়ের মা খুবই কান্না করে, আমাকে বলতেছে মারে আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলবে, আমার ছেলেকে থানায় দিয়ে দিবে, আমি এখন কি করব। আমি তখন বলি যে আমি তো আপনাকে আগেই বলছিলাম যে আপনি এগুলো কইরেন না, এখন আমি তো জানি যে আমার আব্বার সম্মত, আমার আব্বা আগে পরে আব্বা এটা মেনে নেবে না। তখন উনি বলতেছে তুই কি কালকে সকালে একটু আমাদের বাড়িতে আসতে পারবি। আমি বললাম আমি ঘর থেকেই বেরোতে পারি না, আমি কীভাবে যাবো। পরে
পরে বলে কলেজে বের হয়ে তুই একটু আয় না, মানে উনি খুব রিকোয়েস্ট করার পরে আচ্ছা এর মাঝে কিন্তু কাউসারের সাথে কিন্তু আমার সম্পর্কটা খুব ভালোই চলতেছে, মানে আমাদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হচ্ছে না, মানে আমি ওর সাথে ঘুমাই না থাকি না, কিন্তু অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে অনেক রেসপেক্ট করি, রাস্তা দেখলে কথা বলি, অনেক ভদ্রভাবে চলাফেরা করি। অ্যান্ড এর পরের দিন যখন আমি ওদের বাড়িতে যাই, মানে কলেজ থেকে ওদের বাড়িতে যাই, তখন কাউসার ভাইয়ের মা আমাকে বলতেছে তোরা ঢাকাতে চলে যা, আর সরি চিটংয়ে চলে যা। আমি তখন বলতেছি চিটংয়ে কেন? পরে বলতেছে আমি আমার একটা মানে ওনার দূর সম্পর্কের একটা আত্মীয়র কথা বললো যে ওখানে তুই আর কাউসার গিয়ে চলে যা, ওইখানে চলে গেলে তোর বাবার তোদেরকে পাবে না, তোর বাবা তখন মানে পাগলামি সাগলামি করবে, মানে তাতে সমস্যা নাই। তো আমি তখন বলতেছি মানে উনি আমাকে মানে এমন আমার আগেই বলেছিলেন যে মনটা অনেক নরম, মানে আমি অনেক নরম মনের মানুষ, আমাকে যদি কেউ মানে একেবারে ডিপলি আমাকে ধরে না, আমি তখন আমি না করতে পারি না, হয় না যে নিষেধ করে দাও, আমি এটা পারি না। আর উনি আমাদের স্কুলের একজন দপ্তরে ছিল, মানে ওনার সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম, আমি ওকে চাইলেও কোনো ব্যাপারে নিষেধ করতে পারি না। তুমি যখন আমাকে খুবভাবে ধরে ধরে বলতেছে যে তোরা ঢাকাতে চলে যা, সরি তোরা চিটংয়ে চলে যা, চিটংয়ে গেলে মানে কোনো প্রবলেম হবে না, তখন তোরা বা পাগলামি সাগলামি করে একটা সময় ঠিক হয়ে যাবে, ওইটা বললেন আমাকে বলেছি যে আজকেই চলে যা। আমি তখন বলি যে কী বলেন, আমি আমার কাপড় চোপড় নিব, আমি কলেজ ড্রেস পরে আসছি, তুমি বলতেছে তুই যদি বাড়িতে যাস কলেজ ড্রেস মানে কাপড় চোপড় আনার জন্য, তোর বাপে হয়তো তোকে আটকায় ফেলবে আর হয়তো বেরোতে দিবে না। তখন কাউসারে দাঁড়ায় থেকে কাউসারে বলতেছে মা যেটা বলেছে চলো আমরা সেটাই করি, কারণ এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা তো আমাদের কাছে খোলা নাই। তুমি এখন বাড়িতে যাবা, দেখা গেলো কি যে আমার মানে তোমার আব্বা তোমাকে ঘরে আটকায় ফেলছে, তোমার আব্বা যদি তোমাকে ঘরে আটকায় ফেলে তাহলে কি হবে, আমরা তো খুব বিপদে পড়ে যাবো, তাই না? তুমি আর ঘর থেকে বেরোতে পারবা না, তুমি একটা কাজ করো আমরা এখনই চলো আমরা চলে যাই। তো আমাকে খুবভাবে ধরে, ওর মা দুজনেই ধরার পরে একটা পর্যায়ে আমি রাজি হই, বা আচ্ছা ঠিক আছে। তো কলেজ ড্রেস পরে ওর মা ওকে কিছু টাকা দেয়, আমার কাছে কিন্তু তেমন কোনো টাকা না, মানে একটা টাকাও নাই, ওর মাকে কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে আমরা তখন হচ্ছে গ্রাম থেকে মানে গ্রামের সাইড থেকে আমরা তখন শহরে আসার পরে কাউসারের মানে কেমন যেন একটা আত্মীয় হয়, ওই আত্মীয়র বাড়িতে উঠি, বাট ওদের বাড়িটা একটু অন্যরকম ছিল, মানে হয় না যে বস্তিও না বা মানে আবাসিকও না, মানে একটু মিডল ক্লাসের। তো ওই লোকটাও খুব ভালো, মানে ওই ফ্যামিলিটা খুব ভালো, ওই ফ্যামিলিতে আমরা ওঠার পর ওই পরিবার আমরা থাকতেছি, আমাদের দিনকালগুলো খুবই ভালো যাচ্ছে, কোনো প্রবলেম নাই, মানে কাউসারও যথেষ্ট আমাকে বুঝে, আমিও তাকে বুঝি। অ্যান্ড এর মাঝে প্রায় আরও 3 থেকে 4 দিন পরে আমি আমার আব্বাকে কল দিই, আমি আব্বাকে বলেছি আব্বা তুমি আমাকে মাফ করে দিও, আমি তো আসলে কি করব, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তুমি তো জানো, অ্যান্ড বিয়ে হয়ে যাওয়ার পরে মানে এখন তো আর ও তো আমার স্বামী, আর আইনত তো আমি তাকে বিয়ে করছি। আমার বাবা তখন খুবই কান্নাকাটি করে আমাকে একটা কথা বলে, তোর মা তোকে 10 মাস 10 দিন পেটে ধরছে, সে তোর কাছে আপন হইল না, আমি তোকে ছোটোবেলা থেকে লালন পালন করে এত বড় বানাইছি, আমি তোর কাছে আপন হইলাম না, অথচ কাউসারের মা আর কাউসার তোর কাছে এতটাই আপন হয়ে গেল, তুই ওদেরকে আপন করে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলি। মারে আমি তোকে বরদোয়া দেই না, আমি তোকে অভিশাপ দেই না, আমি দোয়া করি আল্লাহ যেন তোকে ভালো রাখে। আর আমি তোর কাছে আজকে একটা রিকোয়েস্ট করতেছি, আমি 10 বছর এলাকাতে মেম্বারি করে যে পরিমাণ মান সম্মান জোগাড় করেছি, তুই মুহূর্তের মাঝে আমার সে মান সম্মানগুলো ধুলিস্যাৎ করে দিয়েছিস। আমি তোকে আজকে বলে দিচ্ছি, আজকের পর থেকে তুই কোনো দিন আমার সাথে কোনো যোগাযোগ তো করবি না, আর কখনো আমাদের পরিবার আসবে না। আমি আমার মনকে বুঝাই ফেলছি, তুই আমার একটা মাত্র মেয়ে, তুই মরে গেছিস। আমি আমার এখন আমি সবার কাছে বলি যে আমার 2 মেয়ে, আমি কারো কাছে বলি না যে আমার 3 মেয়ে। তুই মরে গেছিস, তোর নামে আমি একটা কবর খুলেছি, আমি আমার ঘরের পাশে একটা কবর বানিয়েছি, ওইটাতে আমি মাঝে মাঝে তোর কথা মনে হলে আমি কবরের পাশে গিয়ে বসে থাকি। আমি মনকে বুঝাইছি এখানে আমি তোকে মাটি দিয়েছি, তুই আজকের পর থেকে আর কোনো দিন আমার সাথে যোগাযোগ করবি না, কোনো দিন আমাকে কল দিবে না, আমাকে কল দিলে কিন্তু খবরদার খুব খারাপ হয়ে যাবে। এটা বলার পর আব্বা তখন ফোনটা কেটে দেয়। আমি তখন কাউসারের মাকে ফোন করে আমি আমার আব্বার কথাগুলো বলি, আমি খুবই কান্নাকাটি করি। উনি তখন আমাকে বলে, মারে বিয়ার পরে একটা মেয়ের স্বামী মানে একটা মেয়ের আপন বলতে তার শ্বশুর শাশুড়ি তার স্বামী, বিয়ের পরে বাবা মা কখনো মেয়ের আপন থাকে না। তো যেটা হয়ে গেছে এটা নিয়ে মন খারাপ করিস না, আমরা তো তোর সাথে আছি, আমরা কখনো তোকে কষ্ট দিব না, তুই আমাদের নিজের মেয়ের মতোই আমাদের পরিবারে সারা জীবন থাকবে। এটা বলে উনি আমাকে খুবভাবে বোঝায়, কিন্তু আমার মনটা খুবই খারাপ থাকে, আমি খুবই কান্না করি। অ্যান্ড মাঝে মাঝে মানে পাশের বাড়িতে কল দিয়ে ছোটো বোনটার সাথে কথা বলি, তো ছোটো বোনটাও তখন বলে আপু টেনশন করো না, আমি আব্বা আম্মার প্রতি খেয়াল রাখতেছি, অ্যান্ড বড়াপু আমি ব্যাপারগুলো বলছি, বড়াপু মানে তোমাকে সাপোর্ট করবে, তুমি ভালো থাকো, তুমি নিজের প্রতি খেয়াল রাখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো, কোনো রকম মানে পাগলামি সাগলামি করো না, মন খারাপ করো না, ওগুলো আমার বোনটা আমাকে বলে। তো যাই হোক এইভাবে দিনগুলো যাচ্ছিলো। আমি কাউসারের সাথে হচ্ছে চিরঙের মাটিতে মোটামুটি ভালোই আছে, বাট কাউসার তেমন কোনো কাজ টাজ করে না, কাউসার তেমন কোনো কাজ টাজ করে না। ও তখন ওর মা যে টাকাগুলো দেয় ওইগুলো টাকা দিয়ে আমরা চলতেছি। তো আমি তারা বললাম যে এভাবে আসলে কতদিন চলা যায়, তুমি একটা কাজের জন্য ট্রাই করো। তো কাউসার আসলে অত পড়াশোনা করে নাই, যে মানে একটা চাকরি পাওয়ার জন্য তো মোটামুটি পড়াশোনা লাগে, ওর তো অত পড়াশোনা নাই। এখনও আমাকে বলে যে আমি যে পরিমাণ পড়াশোনা করছি আমি চাকরি কোথায় পাবো, কে আমাকে এই পড়াশোনায় চাকরি দিবে।
আমি বলি ঘরে বসে থাকলে কি কেউ তোমাকে চাকরি এনে দিয়ে যাবে? তোমার তো চাকরি খুঁজতে হবে, তুমি রাস্তা রাস্তায় হাঁটো, চাকরি খোঁজো। এভাবে ঘরে বসে আমরা কয়দিন খাবো? অ্যান্ড আমাদের কাছে মানে ওরকম কোনো টাকা পয়সাও নাই। তো এরপরে ও চাকরির জন্য যায়, বাট বিভিন্ন জায়গায় যারা ভালো কোনো চাকরি পায় না, যেহেতু পড়াশোনা করে নাই ওরকমভাবে চাকরি কে দিবে। তো চাকরি খুঁজতে খুঁজতে ও মানে একদম মরিয়া হয়ে ওঠে, মানে কোথাও ভালো কোনো চাকরি পাওয়া যায় না। এইভাবে অনেক খোঁজাখুঁজির পরে আমাকে বলতেছে যে না, আমি তো কোথাও চাকরি পাচ্ছি না, এখন কি করব? তো আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, আমি একটা দেখি আমি কিছু করতে পারি কিনা। এটা বলার পর তখন আমি আমার যে বড় বোন থাকে, আমার বড় বোনকে ফোন করি। আর বড় বোনকে ফোন করে বলি যে আপু, এই ঘটনা এখন হচ্ছে ও তো মানে অবস্থা খুব খারাপ, এখন ও চাকরি পাইতেছে না, এখন চাকরি না পেলে আমরা চলবো কীভাবে? মানে আমি কেন বরাবরকে ফোন করে, আমি জানি যে বরাবর জামাই কিন্তু মানে চট্টগ্রাম শহরে একটা ভালো চাকরি করে, কোথায় জানি এটা ভালো চাকরি করে, এটা আমি জানি। তো আমি চিন্তা করি যে আমার বরাবর যদি একটু সহযোগিতা করে তাহলে হয়তো বরাবর হাজব্যান্ডকে বললে বরাবর হাজব্যান্ড মানে আমার দুলাভাই হয়তো কাউসারকে একটা ভালো চাকরি দিলেও দিতে পারে। এটা আমি মনে করি, এটা মনে করে আমি আমার বরাবরকে বলি যে বরাবর তুমি একটা কিছু করে দাও। তো বরাবর বলে আচ্ছা ঠিক আছে, আমি তোর দুলাভাইয়ের সাথে কথা বলবো। বরাবর তখন দুলাভাইয়ের সাথে কথা বলে, মানে কথাবার্তা বলে, অনেক কথা বলে। কথাবার্তা বলার পরে তখন দুলাভাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, মানে দুলাভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য। তো আমি তখন আমার দুলাভাইয়ের নাম্বারটা হচ্ছে কাউসারকে দিই, বলি যে তো আমার কাউসারের কাছে কিন্তু তখনও মোবাইল নাই। আমি আমার মোবাইলটা দিয়ে দিই, আমি বলি যে তুমি আমার মোবাইলটা নিয়ে দুলাভাইয়ের সাথে দেখা করো। তো মোবাইলটাও নিয়ে যায়, নিয়ে গিয়ে দুলাভাইয়ের সাথে দেখা করে। দেখা করার পরে দুলাভাই তখন খুলশিতে থাকে, যখন খুলশিতে থাকে, তো খুলশিতে থাকার পর দুলাভাইয়ের সাথে দেখা করে। দেখা করার পরে দুলাভাই যে অফিসে কাজ করে ওই অফিসের হচ্ছে অফিস সহকারী হিসাবে ওকে একটা চাকরি দেয়, মানে অফিসের লাইক ফিওনের চেয়ে একটু বড় পোস্টে আর কি, মানে অফিস সহকারী হয় না যে মানে ফাইলপত্র কাগজপত্র এখানে সেখানে এনে টেনে দেওয়া ওগুলো। এবং দুলাভাই আমার অফিস মানে ওই অফিসে আমার দুলাভাই আছে। তো বেতনও মোটামুটি ভালো হয়, 15,000 টাকার মতো প্রায় বেতন হয়। তো 15,000 টাকা বেতন, ও তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা মানে ভালোভাবে চলতে পারবো। তো আমি তখন তারে বলি যে 15,000 টাকা বেতন পাবো, আমাদের তো আর তেমন কোনো অভাব নাই, মানে আমরা তো অনেক ভালো থাকবো, তুমি টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম করে আমাদের দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। তখন আমি কী করি, ওইখান থেকে বাসাটা চেঞ্জ করে ফেলি। মানে আমরা যে বাসায় থাকি ওই বাসায় ওদের ফ্যামিলির সাথে থাকাটা মানে আমার নিজের কাছে ভালো মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমি যেমনই হই আমার একটা পরিবার থাকবে, মানে আমার একটা সংসার থাকবে, ছোটোখাটো একটা সংসার, যে সংসারে কাউসার আসবে, আমি মানে একটা ভালো একটা মানে আমাদের নিজে একটা পরিবার থাকবে। তো এটা বলার পর আমি কাউসারকে বলি, কাউসার তখন একটা বাসা ঠিক করে। তো যখন একটা বাসা ঠিক করে ওই বাসার মধ্যে আমি তখন ওই বাসার মধ্যে উঠার পরে ওই বাসার ভিতরে থাকতেছি। তো তখন আলহামদুলিল্লাহ দিনগুলো ভালো হয়ে যাচ্ছে। আর আমার পরিবারের সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই, মানে আমার আব্বা আম্মার সাথে আমি কোনো যোগাযোগ করি না। এভাবে প্রায় আরও 4 থেকে 5 মাসের মতো কেটে যায়, অ্যান্ড 6 মাসের মতো কাটে। অ্যান্ড 6 মাস পরে আমার আব্বা কীভাবে জানি ব্যাপারটা জানতে পারে যে আমার বড় বোন জামাই আমার ইয়েকে চাকরি দিছে, মানে আমার জামাইকে চাকরি দিছে। এটা জানার পরে তখন হঠাৎ করে একদিন কাউসার অফিসে যাওয়ার পরে মানে আমার দুলাভাই কাউসারকে বলে যে আপনি মানে সামনের মাস থেকে অন্য কোথাও চাকরি দেখেন, মানে এই অফিসটা আমরা চেঞ্জ করে ফেলবো, মানে অফিস আমরা রাখবো না, আমরা ঢাকাতে নিয়ে যাব। তো তখন আমি কাউসার যখন বাসায় সেটা বলে, আমি তখন মানে এইটা কেমন কথা যে অফিস ভেঙে ফেলবো, অফিস ঢাকাতে নিয়ে যাবে, এটা আমার কাছে বিশ্বাস হয় না। তো বিশ্বাস না হলে আমি আমার ছোটো বোনকে ফোন করি, মানে পাশের বাড়িতে ফোন করার পরে আমার বোনের কাছে কিন্তু তখনও মোবাইল নাই। তো পাশের বাড়িতে ফোন করার পর আমার বোনকে মোবাইল দেয়, ছোটো বোনকে মোবাইল দেওয়ার পর ছোটো বোনকে জিজ্ঞেস করি কিরে, মানে আমি বুঝতেছি না কাউসার চাকরিতে যাওয়ার পর আজকে হঠাৎ করে মানে কাউসারকে হচ্ছে মানা করে দিল, কারণটা কি? তো তখন আমাকে বলে যে আপু তুমি তো মূল ঘটনাগুলো জানো না, এখন একটা ঘটনা ঘটছে, মানে আমার আব্বা কিন্তু জাইনা গেছে যে বড় দুলাভাই তোমার জামাইরে চাকরি দিছে, এটা জানতে পারার পরে আব্বা মানে বড় দুলাভাইকে আর আপাকে ঘরে আনছে, আইনা আব্বার নিজের মাথায় হাত দিয়ে শপথ করাইছে এবং আমাকেও মাথায় হাত দিয়ে শপথ করাইছে আমরা যেন তোমাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা না করি। আমার বরাবর আব্বার মাথায় হাত দিয়ে শপথ করে বলছে যে আব্বা ঠিক আছে, আজকের পর থেকে আমি রোজিনাকে কোনো সাহায্য সহযোগিতা করব না এবং ওর পরিবারের কাউকে কোনো সাহায্য সহযোগিতা করব না। আমিও কিন্তু আমার আব্বার মাথায় হাত দিয়ে শপথ করছি। তারপরও তুমি ফোন দিছো, আমি তোমার সাথে কথা বলতেছি, আপু তুমি আর আমারে ফোন টোন দিও না, আমার কাছে মনে হয় তুমি যদি আমার ফোন দাও তাহলে আমার আব্বা মরে যাবে। এটা বলে ও খুব কান্না করে। আমি তখন বলি যে আব্বা এরকম কেন করতেছে, আমি বিয়ে করে ফেলছি, আমাকে ঠিক আছে সব কিছু থেকে আলাদা করছে, তাহলে এখন কি এগুলো করা ঠিক হচ্ছে? আমার মা বলতে মানে আমার ছোটো বোন বলতেছে যে এখন কি করবো, আব্বা আমাদের সবাইকে শপথ করেছে, ইভেন আমার মাকেও, মানে সবাইকে আব্বা মাথায় হাত দিয়ে শপথ করাইছে যাতে কোনোভাবে তোমার পরিবারের কাউকে মানে তোমার সাথে যেন আমরা কোনো যোগাযোগে না রাখি। তো আমি তখন বলতেছিলাম যে তোরা আমার সাথে যোগাযোগ রাখবি না, আমি তোদের বোন না? ও তখন স্টেট বলতেছে আপু তুমি আমাকে আজকের পর থেকে আর ফোন দিও না, এটা বলে কান্না করে লাইনটা কেটে দেয়। আমি তখন চিন্তা করি হাই রে আল্লাহ, এগুলো কেমন মানুষ, সবাই আমার কাছ থেকে একটু একটু করে দূরে সরে গেল। আমার তখন খুবই খারাপ লাগে, কাউসারে তখন চাকরিটা চলে যায়। তো দিন যাচ্ছে, আমরা আবারও বাসা ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, মানে খুবই বিপাকে পড়ে যায়, মানে এত কষ্টে থাকি যে আসলে মানে কি বলবো, ঠিক বলার মতো কোনো ভাষা নাই। তো ওইখানে থাকতে থাকতে একটা
ছেলের সাথে কাউসার ওখানে পরিচিত হয়, মানে ওই ঢাকারই একটা মানে চিটংয়েরই একটা ছেলে, আর ছেলেটা খুব ভালো, যথেষ্ট ভালো। ওই ছেলেটার সাথে কাউসার পরিচিত হয়, মানে কাউসারের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয় অনেকদিন ধরে, যেহেতু আমরা চিটংয়ে আসি ওইভাবে। তো পরিচিত হওয়ার পর ছেলেটার নাম হচ্ছে মানিক। তো আমি থেকে মানিক ভাই বলে ডাকি। তো মানিক ভাই মানে আমাদের সংসারটা যখন চলতেছিল না, তো মানিক ভাই কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণ হেল্প করে, মানে আমাদেরকে খাবার দাবার দেওয়া যায় বা আমাদেরকে টাকা পয়সা দিয়ে একটু হেল্প করে। তো তখন আমি মানিক ভাইকে বলেছি, মানিক ভাই আপনি একটা কাজ করেন না, দেখেন না কাউসারকে কোথাও একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, কারণ আমাদের পরিবারটা যেভাবে চলতেছে এভাবে আসলে কতদিন, মানে আপনি অ্যাটলিস্ট কোনো একটা কাজের ব্যবস্থা করেন। উনি তখন আমাকে বলে যে আমি যে অফিসে কাজ করি এই অফিসে তো ও কাজ করতে পারবে না, এটা বলে। আমি তখন বলেছি কেন করতে পারবে না কেন? বলে যে এটা তো আসলে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, এখানে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ দিয়ে তারপরে চাকরিতে ঢুকতে হবে, এটা খুবই এলিট একটা চাকরি, আমাকে এটা বলে। তো আমি তখন বললাম যে তাইলে আমি করতে পারবো চাকরিটা, মানে আমার পক্ষে কি করা সম্ভব? উনি বলে যে হ্যাঁ আপনি করতে পারবেন, আপনি তো শিক্ষিত আছেন, এসএসসি পাস করছেন, তো আপনি করতে পারবেন, মানে এখন মানে কিন্তু কাউসার ভাই করতে পারবে না, কাউসার ভাই করা যাবে না, এটা বলে। তো তখন আমি বলি যে তাইলে আপনি আমার জন্য ব্যবস্থা করেন, এটা বলি। তো বলার পর উনি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য চাকরি ব্যবস্থা করে। এখন এটা শোনার পর কাউসার তো মানে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ও কান্নাকাটি করে, মানে আগের মতো, একদম আগের মতো পাগলামি। আমি বললাম তো পাগলামি কেন করতেছো? ও বলে তুমি চাকরি করবা, এটা কেমন কথা, না এটা হতে পারে না। আমি তখন বলি যে দেখো আমি এসএসসি পাস করছি, আমার কাছে সার্টিফিকেট আছে, আমি চাকরি করতে পারি, তুমি বুঝতেছো না কেন? আর আমরা যদি চাকরি না করে আমাদের সংসারটা কীভাবে চলবে, আমাদের সংসারটা চালাইতে হবে না? ও বলে যে না তুমি চাকরি করতে পারবা না, মানে ও খুবই করে, মানে খুনসুটি করে যে না। মানে আমি তখন বলি যে তুমি এরকম করো না, আমি একটা চাকরিটা করি, মানে চাকরির পোস্টটা কিন্তু অনেক ভালো, মানে পোস্টটা অনেক ভালো বলতে মানে অফিসেরই কাজ, মানে অনেক ভালো। তো এখন আমি বলি যে না আমি, মানে ও আমাকে বলে যে না তুমি চাকরি করতে পারবা না। তো এরই মাঝে হচ্ছে আমার শাশুড়ি, মানে কাউসারের মা হচ্ছে গ্রাম থেকে তখন শহরে আসে। শহরে আসার পর উনি তখন মানে আমি বলি যে আমার দেখেন এই ঘটনা, আমি চাকরি করব, আমাকে চাকরি করতে দিতেছে না, আমি চাকরি করলে প্রবলেমটা কি? চাকরি করব তারপর এটা ভালো হবে না, আমাদের সংসারটা ভালোভাবে চলবে। কারণ কাউসারের মাও কাউসারকে বোঝায় কিন্তু না, কাউসারের কথা একটা আমি চাকরি করতে পারবো না। কাউসার ওর মাকে বলেছে না আমি ওকে চাকরি করতে দিব না, ও চাকরি করতে পারবে না। আমার তখন প্রচুর পরিমাণ রাগ লাগে, আরে এটা কেমন কথা, মানে চাকরি করতে দিবে না কেন? একটা মানুষ চাকরি না করলে সংসারটা কীভাবে চলবে? আমি তখন তারে বলি যে তুমি নিজেও কাজ করো না, আমাকেও কাজ করতে দাও না। তখন আমার একটা আবার খুব রাগ লাগে, আমি বলি যে আমি একদম তুইটাই করে সম্বোধন করি। আমি বললাম তোর কারণে আজকে আমার পরিবার থেকে আমি আলাদা হয়ে গেছে, আমার বাবা আমার বোনগুলোকে মাথায় হাত দিয়ে শপথ করাইছে যাতে কোনোভাবে তো আমার সাথে কোনো যোগাযোগ না রাখে। আমি তোর জন্য আমার বাবা মা সব কিছু ছাড়ছি, আর কাউসারের মায়ের সাথে তখন আমি খুব খারাপ ব্যবহার করি। আমি তখন বলি যে আপনি মানে একদম মানে সুই হয়ে ঢুকে আমার ভিতরে ফাল হয়ে বেরিয়েছেন, আপনার ছেলে কোনো কাজ করে না, কোনো কিছু করে না, ও এখন আমার অবস্থা এরকম যে আপনি আমি একটা মানে সোনার চামচ মুখে দিয়ে দুনিয়াতে আসছে, আপনারা আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিলেন। এভাবে কান্নাকাটি করতেছে, তখন উনি বলতেছে আচ্ছা আচ্ছা মা ঠিক আছে, অত তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর। এরপরে কাউসার বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তো তারা আমাকে তখন পারমিশন দেয়, তারপর আমি তখন ওই অফিসে চাকরি নিই। তো অফিসে চাকরিটা মানে খুবই ভালো ছিল, খারাপ চাকরি ছিল না। ওখানে যাই কাজ করি, অ্যান্ড ওই কোম্পানিটি একটু ইন্টারন্যাশনাল কোম্পানি, মানে খুবই এলিট কোম্পানি। মাসের 25 তারিখে বেতন দেওয়া দেয়, মানে 5 দিন হাতে রেখে বেতন দেওয়া দেয়। তারপরে হচ্ছে মানে থাকা খাওয়া, মানে অফিসে দুপুরে লাঞ্চ করা হয়, তারপরে মানে টাইম টু টাইম অফিস, মানে অনেক ভালো কাজ। আচ্ছা ওই অফিসের সিকিউরিটি ছিল হচ্ছে ওই যে আমরা যার কথা বলছিলাম মানিক ভাই, আমার হাজব্যান্ডের বন্ধু মানিক। তো মানিক ভাই হচ্ছে ওই অফিসের সিকিউরিটি ছিল, উনি সিকিউরিটি ফোর্সে কাজ করতো। তো উনি তখন অফিসে কথাবার্তা বলে আমি ইন্টারভিউর মাধ্যমে চাকরিটা হয়, মানে সম্পূর্ণ ওনার সহযোগিতা আর কি। মানে মানিক ভাই যদিও ওই অফিসের ছিল দারোয়ান ছিল, কিন্তু মানিক ভাইয়ের কথা অফিসে সবাই অনেক মানে। মানিক ভাই অনেক দিন ধরে ওখানে কাজ করে, তো ওনার রিকোয়েস্ট আমার চাকরিটা হয়। তো আমি চাকরি করতেছি প্রায় আরও 2 থেকে আড়াই মাসের মতো চাকরি করি। 2-2.5 মাস পরে হঠাৎ করে আমি বুঝতে পারছি আমার বাবু হবে, মানে বাচ্চা কনসেপ্ট করে। তো বাচ্চা কনসেপ্ট করার পরে তখন আমি মানে একটু বিভাগে পড়ে যাই যে মানে কী করব, মানে এখন তো আর মানে বাবু নিয়ে তো চাকরি করা যাবে না, এখন খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তখন আমার শাশুড়ি মাঝে মাঝে চিটংয়ে আসা যায়, মানে উনি যাতায়াতের মধ্যে থাকে। অ্যান্ড কাউসারে তখন তেমন কোনোই কিছু করে না, বাসায় রান্না বান্না, বাসা পরিষ্কার করা থেকে, মানে আমার যে কাজগুলো আছে ওই কাজগুলো সম্পূর্ণ কাউসার করে। তো যাই হোক এভাবে যাচ্ছে। বাট আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি যদি কাউসারকে বলি যে আমি তো বাচ্চা কনসেপ্ট করছি, তখন কাউসার আমাকে বলবে যে তুমি চাকরি ছেড়ে দাও, আমাকে বলবে। কিন্তু চাকরি ছেড়ে দিলে তো সংসার চলবে না, মানে সংসার তো চালাইতে হবে আমার। মানে ও সংসার নিয়ে যে পরিমাণ চিন্তা করে আমি তার চেয়ে অনেক বেশি চিন্তা করি, কারণ অ্যাটলিস্ট আমাকে সংসারটা চালাইতে হবে। তো তখন আমি বলি যে কাউসার, মানে আমি তখন খুব টেনশনে পড়ি, তখন এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে সাথে কথা বলি, হচ্ছে মানিক ভাইয়ের সাথে কথা বলি। তো মানিক ভাই আমাকে বলতেছে যে একটা কাজ করেন, মানে আপনি মানে বসের সাথে কথা বলেন, ওদের যে বস
বস আছে, বলে বসের সাথে কথাবার্তা বলেন, বসের সাথে কথা বললে আপনি দেখেন যে কোনোভাবে কাউসার ভাইকে ঢুকাইতে পারেন কিনা, মানে কাউসার ভাইকে আপনার পোস্টে ঢুকে তো আপনি আপাতত চাকরি বন্ধ করেন, এটা বলে। তো আমি তখন বলেছি কাউসারকে আমার পোস্টে কাজ করতে পারবে? তো উনি বলেছে পারবে না কেন, আপনি শিখিয়ে দিবেন, এটা তো এমন কোনো কিছু নেই, শিখিয়ে উনি করতে পারবে। তো আমাকে বলে যে আপনি অফিসে যান, অফিসে গিয়ে হচ্ছে মানে বসের সাথে কথা বলেন, আমাকে এটা বলে। তো তখন আমি বলছি ওকে ফাইন, ঠিক আছে। আমি তখন বসের কাছে যাই, বসের কাছে যাওয়ার পর আমাকে তখন মানে উনিই নিয়ে যায়। কাউসার ভাই যদিও মানে সরি মানিক ভাই যদিও অফিসের একজন মানে ছিল, ধারোয়ান ছিল, বারবার বলেছে ওনার খুব পাওয়ার। উনি বসের কাছে নিয়ে যান, আমি বসের কাছে যাই, যাওয়ার পরে সালাম দিয়ে কথাবার্তা বলি। এর আগেও বসের সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। আমি তখন বসকে বলি যে বস এই ঘটনা, এখন আমি তো আর কাজ করতে পারবো না, আমার এই সমস্যা, আমার স্বামী মানে আপাতত কাজ করবে, এরপরে আমি আবার আসবো, এটা আমি বলি। তো উনি তখন বলতেছে যে আপনার স্বামী কাজ করবে, এখন আপনার স্বামীকে আপনার কাজ করতে পারবে, মানে সে কেমন এডুকেটেড। আমি তখন তার বলি যে ও তো মানে পড়াশোনা করে না, এটা বলি। তখন বলে পড়াশোনা না করলে তো ওকে দিয়ে হবে না, ও তো এই কাজ করতে পারবে না। আমি তখন খুব বিপাকে পড়েছে, খুবই টেনশনে পড়েছে, কী করবো, মানে কোনো কিছুই মাথায় আসতেছিল না, মানে যেখানে যাই সেখানে বিপদ বিপদ আর বিপদ। একটা পর্যায়ে আমি তখন মন খারাপ করে চলে আসি। বাসা আসার পর আমি খুবই মন খারাপ করে কান্নাকাটি করে, তো কান্নাকাটি করতে করতে রাতের বেলা তখন মানিক ভাই আমাদের বাসা আসে। মানিক ভাই বাসা আসার পরে বলতেছে যে মানিক ভাই বলতেছে মানে ভাবি একটা কাজ করেন না, এভাবে যেতে হচ্ছে না। তখন মানিক ভাই কিন্তু ব্যাপারটা কাউসারকে বলে, কাউসারকে বলে যে ভাবি তো বাচ্চা হবে, মানে এটা কি জানো না? কাউসার তখন প্রচুর পরিমাণ খুশি হয়, কাউসার বলে আমার বাবু হবে, এটা আমার বউ আমাকে বলে না, তুমি বললা। তো আমি তখন বলি আমি বলবো কীভাবে, আমি বললেই তো তুমি আমাকে বলবা যে চাকরি ছেড়ে দেওয়ার জন্য, তোমার মাথায় তো সারাক্ষণ কীভাবে চাকরিটা থেকে আমাকে নিয়ে আসবা এটা নিয়ে তুমি ঘুরতেছো, চাকরি ছেড়ে দিলে সংসারটা কীভাবে চলবে এটা তো তোমার মাথায় নাই। তো যার জন্য আমি তোমাকে বলি নাই, এখন তো তোমাকে মানিক ভাই বলছে না যে এখন আমি কি করব তুমি আমাকে বলো, এখন তো আমি আর অফিস করতে পারবো না। তখন ও আমাকে বলে যে মানে তখন মানিক ভাই বলতেছে তাহলে একটা কাজ করি না, মানে আমি আমার পোস্টে দেখি কাউসার ভাইকে ঢুকাইতে পারি কিনা, অফিসে কথাবার্তা বলি, আমার তো একজন সিকিউরিটি লাগে, আমি কথাবার্তা বলে কাউসারকে আমার অফিসে ঢুকাই, আর আপনি আপাতত 3-4 মাসের জন্য রিজাইন নিয়ে নেন, 3-4 মাস পরে আপনি আবার জয়েন করবেন ভাবু হবার পরে, এটা যেহেতু ইন্টারন্যাশনাল কোম্পানি আপনি অ্যাপ্লিকেশন করলে কাজ হয়ে যাবে। তাই আমি বলেছি আলহামদুলিল্লাহ তো খুব ভালো। অ্যান্ড পরের দিন যখন আমি অফিসে যাই, অফিসে যাওয়ার পর আমি তখন ওই বসের সাথে কথাবার্তা বলি, বসকে বলি যে বস আমার যেহেতু এরকম ঘটনা, আমি আপাতত বাসায় থাকবো, অ্যান্ড আমার সব কিছু শেষ হলে আমি তখন চাকরিতে আবার জয়েন করবো, এটা ওনাকে বলি। উনি তখন বলে যে ঠিক আছে আপনি অ্যাপ্লিকেশন করে যান, বাকিটা আমরা দেখে রাখবো। তো আমি অ্যাপ্লিকেশন করে করার পর ওখান থেকে চলে আসি। আসার পরে তখন হচ্ছে মানে আমি আমার স্বামীকে 2 দিন পরে আমি আমার স্বামীকে আমার বসের কাছে নিয়ে যাই, মানে বসের কাছে নিয়ে যায় বলতে মানিক ভাই হচ্ছে বসের সাথে কথাবার্তা বলে, বসের সাথে কথাবার্তা বলে দেয় যে এই ঘটনা, এখন ওনাদের তো সংসার চলতে হবে, বউয়ের যেহেতু এই অবস্থা, এখন স্বামী কাজ করবে, মানে কাউসার ভাইকে মানে কাউসারকে দেখা দিয়েছে কাউসার কাজ করবে, এখন মানে তো এখন কাউসার তো আর আমার পোস্টে কাজ করতে পারবে না। তখন বলে যে মানে উনি বলে যে ঠিক আছে কাউসারকে বলো যে মানে আমাদের কেবিনেটে কাজ করার জন্য, কেবিনেট বলতে আমি ব্যাপারটা বলি যে এরকম হয় না যে মানে চা কফি বানানোর জন্য অফিস বয় যে একটা ছেলে থাকে, মানে চা কফি তারপরে এটা সেটা মানে বানিয়ে দিবে, মানে কুকিংয়ের মানে কিচেনের কাজগুলো করবে এরকম। তো এরকমভাবে কাউসারকে ওরা জয়েন করে, বলে যে ঠিক আছে। তো আমিও আলহামদুলিল্লাহ খুব খুশি হই, ঠিক আছে তাহলে মোটামুটি সংসার তো চলবে, আমার একটাই চিন্তা যে সংসার চলতে হবে, সংসারটা কোনোভাবে চালাইতে হবে। তো এরপরে কাউসারের ওই অফিসে চাকরি হয়। কাউসারের চাকরি হওয়ার পরে আমি একটু রিল্যাক্সে যাই, কিন্তু আমি ওভাবে কোনো কিছু করতে পারি না, হয় না যে মানে শহরের বাড়িতে নিজে কাজকাম করতে হবে, রান্নাবান্না করতে হবে, এইগুলো আমি করতে পারি না, মানে আমি রান্নাবান্নাও করতে পারি না, খাবার দাবারও খাইতে পারি না, মানে খুব বেশি দুর্বল হয়ে যায়। আর কাউসার সকাল থেকে বিকাল পর্যন্ত অফিসে কাজ করে আসে, ও কাজ করে আসার পরে আমার কাছেও তেমন কোনো অবশিষ্ট কিছু থাকে না যে আমি ওকে হেল্প করতে পারবো। তো এইভাবে দিনগুলো যাচ্ছে, বাট আমার অবস্থা একটা সময় আমি অনেক দুর্বল হয়ে যাই। তখন কাউসার গ্রাম থেকে তার মাকে নিয়ে আসে, মানে আমার শাশুড়িকে নিয়ে আসে। তো আমার শাশুড়ি তখন আমার বোনরা কিন্তু আমার বোন তারপর আমার আব্বা আম্মা কেউ কিন্তু আমার সাথে কোনো কথা বলে না। তখন আমার শাশুড়ি আসে, আমার শাশুড়ি আসার পরে আমার শাশুড়ি আমাকে হেল্প করে, মানে রান্না বান্না থেকে শুরু করে মানে সমস্ত কাজ উনি আমাকে খুব হেল্প করে। মানে এমন হয় না যে মানে আমি কোনো কিছুই করতে পারি না, উনি আমাকে সব কিছুই করে দেয়, রান্না বান্না করা, কাপড় ধোয়া, তারপর আমাকে সম্পূর্ণ টেক কেয়ার উনি করে। তো এভাবে দিনগুলো যাচ্ছে, যেতে যেতে আলহামদুলিল্লাহ আমার ঘরে একটা মেয়ে বাবু হয়, আমার ঘরে একটা মেয়ে সন্তান হয়। অ্যান্ড মেয়ে সন্তান হওয়ার পরে কাউসার প্রচুর পরিমাণ খুশি হয়, মানে আমার সংসারে যেমন একরকম সুখের মানে সুখ নেমে আসে, মানে সবাই প্রচুর পরিমাণ খুশি। কাউসার তারপরে আমরা আগে যে পরিবারে ছিলাম, যাদের বাসায় আমরা ছিলাম, তারাও আসে, মোটামুটি সবাই আসে।
আচ্ছা, আমরা ছোটোখাটো একটা পার্টি করি, এই সেখানে মানিক ভাই থাকে। মানিক ভাই কিন্তু এরই মাঝে আমাদের পরিবারের একজন মানুষ হয়ে গেছে, মানে মানিক ভাই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। উনিও যথেষ্ট আমাকে বুঝে, মানে আমাদের পরিবারের সাথে অনেক মানে খুবই ক্লোজ সম্পর্ক। তো যাই হোক, এভাবে মানিক ভাইয়ের সাথে আমার মেয়েটা হওয়ার পর আমি তখন মানে প্ল্যানিং করেছি আমি আমার বাবা মাকে একটু ব্যাপারটা জানাবো। তো আমি পাশের ঘরে মানে ফোন করে বলি যে আমার ছোটো বোনকে ডাইকে দেওয়ার জন্য। উনি তখন বলে যে আচ্ছা ঠিক আছে তুমি থাক, আমি ডাইকে দিই। পরে আমার ছোটো বোনের কাছে যাই, কি বলে জানি না, প্রায় 10 মিনিট পর উনি আমাকে কল ব্যাক করে বলতেছে যে তোমার ছোটো বোন তোমার সাথে কথা বলবে না। আমি তখন বলি যে কেন কথা বলবে না? বলে যে ওরে তোমার আব্বা আম্মার সাথে কি ঝামেলা হয়েছে জানি না, আমি কথা বলবে না। তখন আমার হঠাৎ করে মনে হয় হায় রে, আমার ছোটো বোন তো আমাকে সেদিন বলে দিয়েছে যে আপু তুমি আমাকে আর ফোন টোন দিও না, আমি তোমার সাথে কথা বলবো না। তো যাই হোক, আমি তখন বলি যে আমার কপালে যা আছে। তখন আমার ওই বোনগুলোর প্রতি আমার একটা মানে ঘৃণা ঢুকে যায় যে আমার বোনরা আমার বাবা না হয়ে শপথ করাইছে, আমি মানলাম, কিন্তু আমার বোনগুলো তো আমার আব্বাকে বুঝাইতে পারতো যে আব্বা এটা হতে পারে না। কারণ আমরা যেরকম আমার বোনটা তো আমাদের কাছে সেই রকম, মানে আমার বোনরা কিন্তু আমার কোনো রকম সাপোর্ট নিল না নিয়ে আমার আব্বার সাপোর্টে আমার কাছ থেকে এরকম দূরে সরে গেল। তখন আমার বোনদের প্রতি আমার একটা অন্যরকম ঘৃণা কাজ করে। যাই হোক, তারপর আমি আমার কোনো বোনের সাথে আর বাবা মা কারোর সাথে যোগাযোগ করতেছি না। আমার সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমার মেয়েটা আস্তে আস্তে একটু করে বড় হচ্ছে, দিনগুলো সামনের দিকে অনেক ভালো হয়ে যাচ্ছে। তো এইভাবেই যেতে প্রায় আরও 2 থেকে আড়াই মাসের মতো হয়েছে আমার মেয়েটা হওয়ার পরে। 2 থেকে আড়াই মাস পরে তখন মানে আমি চিন্তা করতেছিলাম যে মানে আমি অফিসে জয়েন করব, মানে অফিসে জয়েন করার জন্য আমি অফিসে কথাবার্তা বলি। আবার কথাবার্তা বলার পর ওনারা তখন বলতেছে যে মানে আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ছিল, বিদেশি কোম্পানি। তো বলতেছে ওখানে কথাবার্তা বলে তারপরে মানে আমাকে জানাবে। তো কথাবার্তা বলার পরে প্রায় 1 সপ্তাহ পরে আমার ওই এমডি আমাকে জানাইতেছে যে আমাকে বলতেছে সরি, আমরা ওই পোস্টে আর আমরা কোনো লোক নিব না। অফিস থেকে বলা হয়েছে ওই পোস্টে কোনো লোক না নেওয়ার জন্য। আমি তখন বলতেছিলাম যে কেমন কথা বলতেছেন, ওই পোস্টে কোনো লোক নেবেন না? আমি তো আপনাদের এখানে চাকরি করছি দীর্ঘদিন ধরে, ওখানে পোস্টে না নিলে আমার চাকরি কী হবে? তখন আমাকে কিছু টাকা দিয়ে দেয়, কিছু টাকা দিয়ে বলে যে এই টাকা দিয়ে আপনার চলেন, আপাতত আমাদের ওই পোস্টে আমরা লোক নিব না। তো আমি তখন বলি যে তখন মানিক ভাইয়ের সাথে কথা বলি, মানিক ভাই আমাকে বলতেছে ভাবি যদি না নেয় তাহলে আর কি করতে পারবেন, কিন্তু এখন আপনার স্বামী তো এখানে কাজ করে, এখন কাউসারের চাকরিটা তো আছে তাই না, কাউসারের চাকরি দিয়ে তো খুব ভালোই চলতে পারবেন, আপনাদের তো কোনো সমস্যা নেই। এটা আমার চাকরি না হওয়াতে কিন্তু কাউসার প্রচুর পরিমাণ খুশি হয়। কাউসার বলে যে ভালো হয়েছে তোমার চাকরি হয় নাই, কোনো সমস্যা নাই, আমি তো চাকরি করতেছি, আমি চাকরি করে যে টাকা বেতন পাবো সে টাকা দিয়ে আমরা স্বামী স্ত্রী অনেক ভালোই চলতে পারবো, তোমার ওই চাকরি করার দরকার নেই। তো তখন কাউসার আমাকে আর চাকরি করতে দেয় না। আমি তখন ওই বাসায় থাকি, আমি বাসায় কাজ টাজ করে আমার মেয়েকে সেবা যত্ন করি। এভাবে দিনগুলো সামনের দিকে যাচ্ছে, বাট কোনো রকম অভাব নাই। মানে কাউসার মোটামুটি কাউসার কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে, এইটা আমি ওর সাথে পালায় এসে কিন্তু আমি ভুল করি নাই। আমি দেখতেছি যে আমার বাবা মা হয়তো আমাকে খুব দামি কোনো ছেলের কাছে বিয়ে দিতে পারতো, অনেক পয়সাওয়ালার কাছে বিয়ে দিতে পারতো, কিন্তু কাউসার যেভাবে তার বউটাকে সম্মান ভালোবাসে এটা হয়তো অন্য কোনো ছেলে দিতে পারবে না। প্রতিদিন অফিস থেকে আসার পর আমার পায়ের কাছে এসে বসে থাকে, আমার পাটি বাঁধে, তারপরে পাটির দড়িতে কথা বলে, রান্নাবান্না করে, মানে নিজে অফিস থেকে এসে রান্নাবান্না করে। অ্যাজ যে আমি ওর একটা বউ আমাকে একদম পুতুলের মতো সাজায় রাখে, মানে হয় না যে সুকিসের মধ্যে যেরকম সাজায় রাখে, মানে ওরকম সাজায় রাখে। কখনো আমাকে কোনো ব্যাপার নিয়ে আমার সাথে একটু খারাপ ব্যবহার করে না, মানে আমি কোনো কাজ করতে চাইলে আমাকে বাধাও দেয় না, মানে প্রচুর পরিমাণ ভালোবাসে, এত ভালোবাসে যেটা আমি বলে বুঝাইতে পারবো না। যাই হোক, এভাবে দিনগুলো যেতে একটা পর্যায়ে আমার জীবনে খুব দুর্দশা নেমে আসে বলতে আমি বলি, একদিন হচ্ছে আমি সকালবেলা আমার মেয়েটাকে নিয়ে আমি বসে আছি, তখন শীতকাল ছিল, শীতকালে সকালবেলা আমাদের বাসার সামনে ওখানে রোদ পড়তেছিল, রোদের মধ্যে আমি আমার মেয়েটাকে নিয়ে ওখানে বসে আছি। তো বসে থাকা অবস্থায় মানে হঠাৎ করে আমাদের অফিস থেকে আমার নাম্বারে কল আসে, মানে আমাদের অফিস থেকে কল আসে, মানে কাউসার যে অফিসে কাজ করে ওইখান থেকে মানিক ভাই না অন্য একটা লোককে কল দিয়ে বলতেছে যে মানে আমার নাম জিজ্ঞেস করে, আমি তখন আমার নাম বলি, পরে বলতেছে যে আপনার স্বামী হচ্ছে আগুন লাগছে আপনার স্বামীর গায়ে। আমি তখন বলি কি মানে কিভাবে আগুন লাগছে? পরে বলে যে ওই যে চা বানাইতে গেছিল ওইখান থেকে মানে গ্যাস সিলিন্ডার থেকে কীভাবে যেন ওর বুকে আগুন লাগছে, ওর বুক পুড়ে গেছে, এটা বলে মানে পেট এবং বুকের অংশ পুড়ে গেছে। আমি তখন বলি আল্লাহ আল্লাহ এটা কী বলেন? বলে হ্যাঁ। আমি তখন দৌড়ে তখন ওইখান থেকে আমার মেয়েটারে ঘরে রাখি, আমি তখন বেরিয়ে অফিসের সামনে আসি। অফিসের সামনে এসে দেখতেছি মানে অফিসের সামনে প্রচুর লোক, মানে অনেক লোকের আনাগোনা, মানে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি আছে, মানে খুবই অবস্থা। তখন আমি মানিক ভাইকে কল দিই, মানিক ভাই কল রিসিভ করে। তখন মানিক ভাই খুব ধরে করতেছে। আমি বললাম যে আপনি কোথায়? পরে বললাম আমি হসপিটালে। আমি বললাম হসপিটালে কাকে নিয়ে গেছেন? পরে বলে আপনার স্বামীকে নিয়ে। আমি বললাম আপনি আমার স্বামীকে নিয়ে হসপিটালে গেছেন, আপনি একটা মিনিট আমাকে কল দিতে পারলেন না? উনি বলে ভাবি আগুন লাগার পরে আমি ওনাকে নিয়ে বেরোয়া হচ্ছে চলে আসছি, আর মানে আমার মোবাইলে ব্যালেন্স তো ছিল না আপনাকে ফোন করার মতো, আমরা এখন চট্টগ্রাম হসপিটালে আছি। আমি বলতেছি চট্টগ্রাম মেডিকেলে? বলে হ্যাঁ মেডিকেলে। তখন আমি কী করি, মানে একটা সিএনজি নিয়ে সাথে মেডিকেলে যাই। মেডিকেলে গিয়ে দেখতে পাই যে ওকে হচ্ছে ইমার্জেন্সিতে নিয়ে গেছে, মানে কাউসারকে ইমার্জেন্সিতে নিয়ে গেছে। আমি তখন হচ্ছে মানিক ভাইকে বলেছি মানিক ভাই হচ্ছে মানে কাউসারের অবস্থা কি? পরে বলতেছে
বলতেছে যে অবস্থা মানে অনেক অতটা ভালো না, ও মানে খুবই অবস্থা খুবই খারাপ, মানে ডাক্তার বলেছে আল্লাহ জানে কি হতে পারে। আমি তখন বলি যে মানে কিভাবে হইলো, উনি আমাকে বলো চা বানাইতে গেছিলো, মানে চা বানা সকালবেলা চা বানাইতে গেছিলো, তখন হচ্ছে মানে বিস্ফোরণ করছে। আমি বলি গ্যাস সিলিন্ডার, বলে গ্যাস সিলিন্ডার নাকি এটা জানি না, আমি নিচে ছিলাম, আমি আগুনের দেখার পর আমি তখন উপরে গেছি, যাওয়ার পর দেখলাম যে 2-3 জন ওকে নিয়ে ধরাধরি করে বেরিয়ে আসছে, ওর মুখ টুক সম্পূর্ণ উপরে গেছে। আমি তখন বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তখন আমার শাশুড়িকে ফোন করি, আমার শাশুড়ি তখন আসে, তো আসার পর আমরা হসপিটালে থাকি। হসপিটালে থাকতে থাকতে একটা পর্যায়ে প্রায় বিকেলের দিকে ডাক্তার বেরিয়ে বলতেছে ওনার অবস্থা ভালো না, মানে ওনার বুকটা জাস্টে গেছে। আমরা বললাম কি আমরা একটু দেখতে পারি, তো বলে হ্যাঁ দেখতে পারেন, কিন্তু একজন একজন করে যান, কেউ বিরক্ত করবে না। তো আমি তখন যাওয়ার পর দেখতে পাচ্ছি মানে ওর একেবারে বুকটা পুড়ে গেছে, মানে মুখটা চেনা যায় না, মানে এমন একটা অবস্থা যে আমি মানে বুঝাইতে পারবো না, বুকের অংশটা প্রায় অনেকটা পুড়ে গেছে। আমি তখন খুব টেনশন করে যে ডাক্তার বলতেছে এটা সিটি স্ক্যানে অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে, ওখানে আলাদা মাংস বসাইতে হবে, মাংস বসে এটা করতে হবে, বাট টাকা লাগবে, মানে প্রচুর টাকা লাগবে, প্রায় 6 থেকে 7 লাখ টাকার মতো লাগবে। আমি তখন বলি যে 6-7 লাখ টাকা তো মানে কোনো দিনও সম্ভব না, আমি এত টাকা কোথায় পাবো, মানে আমার কাছে অত টাকা নাই। আমি তখন কাউসারকে ওখানে চিকিৎসা করে ওর মায়ের সাথে কথা বলি, ওর বাবার সাথে কথা বলি, ওর বাবা মার অবস্থাও তো খুবই খারাপ, 6-7 লাখ টাকা দূরের কথা, 6-7 হাজার টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব না। আমি তখন খুবই বিপাকে পড়ে, আমার কাছে যে জমানো কয়টা টাকা ছিল সেই টাকা দিয়ে আমি খুবই কষ্ট করে কাউসারকে নিয়ে মানে চট্টগ্রাম মেডিকেলে পড়ে আসি, আর আল্লাহকে বলতেছি যে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, তুমি চাইলে আল্লাহ সব কিছু করতে পারবা, আল্লাহ তোমার পক্ষে সব কিছুই সম্ভব, তুমি কাউসারকে ভালো করে দাও। আমি তখন খুবই কান্নাকাটি করে, দিন যাচ্ছে রাত যাচ্ছে, বাট কাউসার কোনো পরিবর্তন হয় না। আমাদের সাথে মিশে আছে আমাদের মানিক ভাই কিন্তু খুবই ভালো মনের মানুষ, মানে একেবারে আমাদের মানে নিজের মতো করে আমাদের সাথে মিশে আছে, আমাদের পরিবারের একটা মানুষের মতো। তো এইভাবে দিনগুলো সামনের দিকে যাচ্ছে, আর আমি চিন্তা করতেছি যে আমি কি করব, আমার কাছে কোনো রাস্তা খোলা নাই। ডাক্তার বলতেছে যে অপারেশন যদি না করেন তাহলে যে কোনো সময় ওনার বুকটা পচে যেতে পারে, অ্যান্ড বুকটা পচে যদি ওখানে পছন্দ ধরে যায় তাহলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। বেশ কিছুদিন পরে একদিন কাউসার মানে মানিক ভাই আমাকে বলতেছে যে ভাবি আপনাকে একটা কথা বলি, আপনি কি একটা ব্যাপার জানেন? আমার মানিক ভাই বলতেছে আমাদের অফিসের যে দারোয়ানটা ছিল, তো আমি বললাম যে কি? উনি বলে যে আমাদের অফিসে কিন্তু একটা রুলস অ্যান্ড সিস্টেম আছে, মানে রুলস অ্যান্ড সিস্টেম হচ্ছে আমাদের অফিসের প্রত্যেকটা স্টাফের কিন্তু ইন্স্যুরেন্স করা আছে, মানে ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স করা। কোনো স্টাফের যদি কোনো কিছু হয় ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু মানে এটা বিহার করবে। এখন আপনার স্বামীর গায়ে আগুন লাগছে, এটা তো ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, এটা মানিক ভাই আমাকে বলতেছে। আমি তখন বলতেছি যে হ্যাঁ, তখন মানিক ভাই বলতেছে আমি অফিসে গিয়ে কথা বলি। তখন উনি অফিসে গিয়ে কী কী কথা বলে আমি জানি না, উনি বিকেলবেলা আসে, বিকেলবেলা এসে বলতেছে ভাবি আমি তো অফিসে কথা বলছিলাম, এখন আমাদের যে এমডি আছে, এমডি স্যার যদি সিগনেচার করে কাগজপত্র সব কিছু বিদেশে পাঠিয়ে দেয়, তাহলে ওইখান থেকে হচ্ছে আপনার স্বামীর জন্য একটা এক্সট্রা পেমেন্ট হয়ে আসবে, ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার স্বামীকে করবে, কিন্তু এখানে অফিসের যে এমডি ছিল এমডি সহযোগিতা লাগবে, এটা আমাকে বলে। তাহলে আমি বলি তো ভেরি গুড, তাহলে আমরা এমডি স্যারের সাথে কথা বলি। তো আমি আর হচ্ছে মানিক ভাই তখন এমডি স্যারের কাছে যাই, এমডি স্যারের কাছে কি এমডি স্যারের সাথে কথাবার্তা বলি, বলার পরে এমডি স্যার আমাকে বলে যে উনি করে দেবে। উনি বলে আচ্ছা ঠিক আছে, এটা প্রবলেম না, আমি করে দিব। আমি তখন বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার দিকে ফিরে তাকাইছো। আমি তখন মানে প্রচুর পরিমাণ শান্তি পাই। আমি তখন বলি যে আল্লাহ হয়তো মানে এইবার মতো আল্লাহ হয়তো আমাকে বাঁচাইছে। আমি তখন বাসা আসার পরে আমি নিজেও খুবই মন খারাপ করে বসে থাকি। তো এভাবে আরও 2-3 দিন কেটে যায়, কিন্তু আমাদের অফিসের যে মানে এমডি বলে যে উনি ঠিক করে দেবে, কিন্তু দিন যত যাচ্ছে আমি দেখতেছি যে না, মানে উনি আজকে দিবে কালকে দিবে, এটা কিন্তু ওনার তেমন কোনো কাজ না। উনি শুধু ফর্মটা সিগনেচার করুন, এই ফর্মটা বিদেশে পাঠিয়ে দিবে, অ্যান্ড বিদেশ থেকে এটা মানে ফাইলটা পাস হয়ে আসবে, এটা কিন্তু ওনার তেমন কোনো কাজে নেই। কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না যে এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে উনি এত নেগলেন্স কেন করতেছে, মানে অবহেলা কেন করতেছে। আমি তখন কোনো কিছুই বুঝি না। আমি তখন চিন্তা করতেছি, আমি যে হারামি বাচ্চা এরকম কেন করতেছে, আমি কিছুই বুঝি না। হসপিটালে গেলে ডাক্তার তখন বারবার আমাকে বলে অপারেশনের কথা, বলে অপারেশন না করলে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এভাবে আরও 8 থেকে 9 দিনের মতো কেটে যায়। আমি তখন মানিক ভাইকে বলছি কী ব্যাপার মানিক ভাই, কিছু হবে না? মানিক ভাই আমাকে বলে যে ভাবি আমি আজকে একটু গভীরভাবে কথা বলে আপনাকে জানাবো। তো গভীরভাবে কথা বলে রাত্রেবেলা আমাকে ফোন করে। আমি তখন হসপিটালে থাকি, তো হসপিটালে এসে বলতেছে ভাবি মানে একটা সমস্যা আছে, এখন আমি কী বলবো ঠিক বুঝতে পারতেছেন, আপনি কীভাবে নেবেন? আমি বলি যে না ঠিক আছে, আপনি বলেন আমি কিভাবে নিব, কোনো সমস্যা না, আপনি আমাকে বলেন। তো উনি আমাকে বলতেছে যে আমাদের অফিসের যিনি এমডি আছে ওই কিন্তু আমি ওরা ভালো মনে করছিলাম, কিন্তু ভাবি ওই কিন্তু একটা হারামজাদা। আমি বলি হ্যাঁ, আমি যখন অফিসে কাজ করতাম তখনও তো বুঝতে পারছি যে উনি আমার দিকে খারাপ নজরে তাকাইতো, উনি তো মানুষ হিসেবে অতটা ভালো না। কিন্তু এখন মানুষ ভালো খারাপ নিয়ে তো কথা না, ওনার এটা দায়িত্ব, উনি পেপারে সিগনেচার করে দিবে, আমি আমার স্বামীর ট্রিটমেন্ট করব, এখন আমি ইন্স্যুরেন্স থেকে টাকা নিব, তাহলে উনি এটা করবে না? পরে উনি বলে যে উনি সব কিছু করে দিবে, কিন্তু ওনার একটা শর্ত আছে। আমি বলি কিসের শর্ত? তখন মানিক ভাই আমাকে বলতেছে, অফিসের এমডি বলতেছে যে আপনি ওনাকে একান্তভাবে একটু সময় দিতে হবে।
আমি তখন বলতেছি যে এটা কেমন কথা বলতেছেন? বলে যে হ্যাঁ, উনি আমাকে বলেছে যে আপনি যদি ওনাকে একান্তভাবে একটু সময় দেন তাহলে উনি সব কাজ করে দেবে, উনি সব কাজ করে দেবে। আমি তখন বলতেছি মানে আপনি এটা কি বলতেছেন, এটা ভেবে চিন্তে বলতেছেন? উনি বলে যে ভাবি এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমার কাছে খোলা নাই, উনি আমাকে যেটা বললো আমি আপনাকে সেটা জানালাম। আমার তখন খুবই খারাপ লাগে। আমি বলি যে জানোয়ারের নামে আমি কমপ্লেন করব। আমি তখন অফিসের অন্য অন্য লোকদের সাথে ওনার ব্যাপার নিয়ে কথা বলি, কিন্তু যতজনের সাথে কথা বলি কারো কাছ থেকে বিন্দু মাত্র সাপোর্ট আমি পাই না। মানে সবাই একটা কথাই বলে যে না, ওনাকে কিছু করার কোনো ক্ষমতা নাই, কারণ আমাদের যে মানে বিদেশি যে মূল এমডি আছে ওই মূল এমডির সাথে নাকি আমাদের অফিসের এমডির অনেক ভালো সম্পর্ক, মানে খুবই ক্লোজ সম্পর্ক। আমাকে অফিসের সবাই বলতে আছে যে ওনার নামে বিদেশে কমপ্লেন দিয়ে কোনো লাভ নাই, ওনার নামে কমপ্লেন করবেন, আপনি ইমেল করবেন, কমপ্লেন জানাবেন, আপনার কিছু মানে ওনার কিছুই হবে না। এরকম উনি অনেক রকম ঘটনা আছে, অনেক নারীর সাথে উনি এগুলো করছে অফিসে, অনেকে ইমেল করছে, বাট যারা ইমেল করেছে তাদের চাকরি চলে গেছে, ওনার কিছুই হয় নাই। আমি তখন বলতেছি তাইলে আমি কি করতে পারি? উনি বলে যে উনি যেটা বলছে এটাই করতে হবে, এছাড়া কোনো রাস্তা খোলা নাই। আমি তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে আমার যে দূর সম্পর্কের মামা, চাচা, খালা, মানে আমি খুবই আফসোস যে আমার পরিবারের কেউ আমাকে বিন্দুমাত্র সাহায্য সহযোগিতা করে না। ইভেন আমার একটা খালা আছে, সে কিন্তু অনেক বড় লোক, মানে অনেক পয়সাওয়ালার মালিক। খালা যদি ইচ্ছে করে খালা একাই আমার স্বামীর অপারেশন করাইতে পারে। আমি খালার কাছেও টাকা চাই, খালাও আমাকে কোনো রকম টাকা পয়সা দেয় না। আর কাউসারের আব্বা আমার পক্ষে তো টাকা দেওয়া সম্ভবই না। কাউসারের আব্বা আমার চোখের পানি ঝরানো ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা খোলা নাই। তারা খুবই কান্না করে, মানে খুবই কান্নাকাটি করে, অফিসে এসেই কান্নাকাটি করে, মানে হসপিটালে এসে তারা খালি কান্নাকাটি করে। তো টাকার জন্য আমি তখন পাগল হয়ে যাই। যেতে যেতে আরও প্রায় 16-17 দিনের মতো কেটে যায়। অ্যান্ড 16-17 দিন পরে ডাক্তার বলতেছে যে আপনারা যদি ওর অপারেশন যদি না করান তাহলে আপনি এখান থেকে ওকে নিয়ে যান, কারণ তো মারা যাবে। আর যখন এটা পচন ধরবে তখন ওর কলিজার ভিতরে যাবে, ও তখন মারা যাবে। আমি তখন বলি ডাক্তার সাহেবের কাছে খুব কান্নাকাটি করে বলি যে রাস্তা কি কোনো কিছু খোলা নেই অন্য কোনোভাবে? ডাক্তার বলে যে অপারেশন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, হয়তো আপনি 2 দিনের ভিতরে ওনার অপারেশন করেন, তাহলে 2 দিনের ভিতরে আমরা লিখে দেবো আপনাকে এখান থেকে বের করে নিয়ে যান, কারণ এখানে তো মানে মারা যাওয়ার কোনো যুক্তিগতা নাই, তাই না? বাড়িতে গিয়ে নিয়ে আপনারা যা কয়েকদিন বাঁচাইতে পারেন। আমি তখন মানিক ভাইয়ের কাছে ফোন করে খুবই কান্নাকাটি করি। মানিক ভাই তখন আমাকে বলে যে ঠিক আছে ভাবি, এখন আমি যেটা বলছি আপনি যদি এটা করেন আমি আপনাকে ঠিক করতে পারবো। তখন ওই আমি মানিক ভাইয়ের কথায় বাধ্য হয়ে রাজি হই। রাজি হওয়ার পরে মানিক ভাই তখন আমাকে ওই একদিন একদিন রাতের বেলা আমাকে একটা হোটেলে নিয়ে যায়, চিটংয়ে একটা হোটেলে নিয়ে যায়। ওই হোটেলে আমাকে নিয়ে রাখার পর ওই আমাদের অফিসের যিনি হারামজাদা ছিল উনি আসার পরে আমার সাথে রাতের বেলা এই কাজগুলো করার পর উনি আমাকে বলে যে ঠিক আছে এখন কোনো সমস্যা না, আমি সব কিছু করে দিব। তো মা দ্বিতীয় দিনও উনি কোনো কিছু করেন। আমি তখন মানিক ভাই বলে মালিক ভাই ও করতেছে না কেন? পরে বলে ভাবি একদিন যেহেতু গেছেন আরও কয়েকদিন সময় দেন, এটা করে দেবে। তো আমি প্রায় আরও 2 থেকে 3 দিনের মতো ওনার সাথে মানে রাত দিন মিলে ওনার সাথে থাকি, মানে রাতের বেলায় কি ওনার সাথে হোটেলে থাকি, দিনের বেলায় আমি আমার স্বামীকে দেখাশোনা করি, আবার রাতের বেলায় চলে যায়। এভাবে প্রায় 3 থেকে 4 দিন থাকার পরে তারপর ওনার মনে দয়া লাগে, উনি সব কিছু পেপার করে উনি তখন এগুলো ইন্স্যুরেন্সের জন্য পাঠায়। ইন্স্যুরেন্সের জন্য পাঠালে তখন অনেক সময় লেগে যায়, মানে এত সময়ের মাঝে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না, এত সময় কিন্তু অপেক্ষা করা যাবে না। তখন আমি ওনার হাতে পায়ে ধরে মানে এমডির হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যে এত সময় তো লেগে যাবে, ওই সময়ের ভিতরে তো মানে ওরে বাঁচানো সম্ভব না, ডাক্তার বলতেছে যে 2-1 দিনের ভিতরে কিছু একটা করতে হবে। তখন উনি আমাকে বলে যে আপনি আমাকে ইন্স্যুরেন্সের ব্যাপারে সই করেন, মানে আমি ইন্স্যুরেন্স থেকে যে টাকাটা পাবো এই টাকাটা উনি নিয়ে যাবে। তখন উনি নিজ থেকে আমাকে টাকা দিয়ে দেয়, মানে চেক দিয়ে দেয় ওনার নিজের থেকে। তো অফিসের এমডি নিজের থেকে যখন চেক দিয়ে দেয় তখন আমি ওই চেকের টাকা উঠে আমি তখন আমার স্বামীর অপারেশন করাই, মানে কাউসারের অপারেশন করে। আলহামদুলিল্লাহ কাউসারের অপারেশন করার পরে কাউসার মোটামুটিভাবে সুস্থ হয়। কাউসার সুস্থ হওয়ার পরে যাই হোক আর কোনো প্রবলেম নাই, সংসার ভালোই চলতেছে। তো দিনগুলো ভালো যাচ্ছে, আমি আর অফিসে যাই না। আমাদের কাছে ওর অপারেশন করানোর পর অবশিষ্ট যে কয়টা টাকা থাকে ওই টাকা দিয়ে আমরা মোটামুটি ভালোই চলতেছে, আমাদের আর কোনো প্রবলেম নাই। তো এভাবে চলতেছে। কিন্তু আমি মানিক ভাইয়ের কাছে একভাবে জানতে পারি আমাকে কিন্তু 5 লাখ টাকা দিয়েছিল, মানে 5.5 লাখ টাকা দিয়েছিল। আর হচ্ছে মানে ওই অফিসের এমডি, কিন্তু উনি নাকি ওইখান থেকে নাকি প্রায় 8 লাখ টাকার মতো উঠাইছে, মানে ইন্স্যুরেন্সে 8 লাখ টাকা উঠাইছে। আমাকে দিছে 5.5 থেকে শেষে আরও 50 মানে 6 লাখ টাকা দিয়েছিল আমাকে। টোটাল 6 লাখ টাকা, তো 8 লাখ টাকা আমার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে উঠেছে আমাদের অফিসের এমডি, কিন্তু আমাকে টাকাটা দেয় নাই। তো যাই হোক এভাবে যাইতে একটা পর্যায়ে মানে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা একদিন হচ্ছে মানে মানিক ভাই, যে ভাইকে আমি নিজের ভাইয়ের মতো মনে করতাম, মানে একেবারে রক্তের ভাইয়ের মতো মনে করতাম, একদিন মানিক ভাই আমাকে বলতেছে, উনি কিন্তু বিয়ে করে নাই, উনি মধ্যবয়সী একটি বড়। উনি আমার বলতেছে ভাবি আপনি এতদিন এমডি স্যারের সাথে গেলেন, এমডি স্যারের সাথে এগুলো করলেন, আমার চোখের সামনে সব কিছু করলেন, আমি তো কাউকে কোনো কিছুই বলি নাই। এখন মানে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি আমার রিকোয়েস্টটা একটু রাখেন, যদি না রাখেন তাহলে ভাবি আমি খুব কষ্ট পাবো। আমি বলেছি কি রিকোয়েস্ট আপনি আমাকে বলেন। তো বলে ভাবি আপনি আমার সাথে কয়েকটা দিনের জন্য মানে কক্সবাজার চলেন।
আমি তখন মানে আসমান থেকে পড়েছি, কী ব্যাপার আপনি আমাকে এটা এই অফার কেন করতেছেন? পরে বলতেছে যে যদি আপনি যান তাহলে তো ভালো, আর যদি না যান তাহলে আমি কিন্তু মানে আপনার জামাইয়ের কাছে সব কিছু বলে দিব, আপনার স্বামীর কাছে। আমি বললাম যে কেন, মানে স্বামীর কাছে বলে দিবেন কেন? উনি বলে যে আমি আপনার স্বামীর কাছে সব কিছু বলে দিব, কারণ হচ্ছে আপনার সাথে আমার যে কথাবার্তা হয়েছে এগুলো কিন্তু সব কিছু মোবাইলে রেকর্ড আছে, যে আমি যে বলছি যে অমুক হোটেলে যাব, বা আমি যে ওনার সাথে যে মোবাইলে কথাবার্তা হয়েছে অথবা যে মেসেজে কথাবার্তা হয়েছে, ওনার কাছে সব কিছু ডকুমেন্ট আছে। উনি আমাকে বলে যে আমি সব কিছু কাউসারকে দেখাবো, অ্যান্ড কাউসারকে দেখালে কিন্তু মানে আমি তখন চিন্তা করি কাউসারের অবস্থা এতটাই খারাপ, মানে ও একটু মাত্র সুস্থ হয়েছে, ও যদি কখনো এটা জানতে পারে যে অন্য কারোর সাথে আমার সম্পর্ক আছে, মানে অন্য কারোর সাথে আমি খারাপ কাজ করছি, তাহলে ও খুব কষ্ট পাবে। তো তখন মানে উনি আমাকে এমনভাবে প্রেশার ধরে বলে যে আপনি যদি না করেন তাহলে আমি কাউসারকে বলে দিব, আর কাউসারকে বলে দিলে কাউসারের সাথে আপনার সম্পর্কটা থাকবে না। আমি তখন মানিক ভাইকে বলি যে মানিক ভাই, আমি আপনাকে নিজের ভাইয়ের মতো চিন্তা করছি, আপনি এই কাজটা কীভাবে করতে পারলেন? উনি আমাকে বলে যে কোনো প্রবলেম নেই, মানে এখন আচ্ছা ঠিক আছে আপনার কক্সবাজার যাইতে হবে না, আপনি একটা দিন আমাকে একটু সময় দেন, মানে 1 ঘন্টার জন্য একটু সময় দেন। মানে উনি পারে না, কান্নাকাটি করে ফেলে। আমি তখন অবাক হয়ে যাই যে মানুষটা এরকম কেন করতেছে। তখন উনি বলে যে ভাবি আমি তো বিয়ে করি নাই, মানে আমার তো আসলে বিয়ে করা হয় নাই, আর আপনি একটা ভালো করে জানেন যে আমি একটা মানে ইয়াং বয়সে একটা ছেলে, এখন আপনার কাছে চাইছে আপনি ভাবি, মানে উনি মানে কেমন করে জানি বলে যেন উনি ভিক্ষা চাইতেছে, মানে যেরকম ভিক্ষা চায় না ওরকম ভিক্ষা চাইতেছে যে ভাবি প্লিজ, ওরকম করে খুবই কান্নাকাটি করে। তো কান্নাকাটি করার পর আমাকে বলতেছে ভাবি আমরা ফ্রেন্ড হিসাবে থাকি। আমি বলি আমি তো আপনাকে ছোটো ভাই হিসাবে মনে করতাম, ফ্রেন্ড মনে করতাম না। তখন উনি খুবই কান্নাকাটি করে আমাকে বলে ভাবি প্লিজ, মানে ভাবি প্লিজ, খুবই মানে কান্নাকাটি করে। তখন আমি বলি যে এটা কেমন কথা বলতেছে? বলে আচ্ছা একদিনের জন্য আমি শুধু, আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে কিছু করতে হবে না, একদিন আমরা একটা রিসোর্টে ঘুরতে যাবো, এটা বলে রিসোর্টে ঘুরতে যাবো। তাই আমি বলি আচ্ছা ঠিক আছে রিসোর্টে ঘুরতে যাবেন। রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা বলে উনি তখন আমাকে রুমে নিয়ে যায়। রুমে নেওয়ার পর উনি তখন বলে যে ভাবি এটা আপনি করাই লাগবে। তো আমার সাথে এটা উনি একরকম জোর করে আমার সাথে কাজটা করে। তো করার পর আমি তখন বলি যে যাই হোক, এরপরে যদি মানে কাউসারকে কিছু না বলে তাহলে তো কোনো প্রবলেম নাই, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটা যাওয়ার পরে 2-3 দিন পর উনি আমাকে আবারও বলে, মানে আবারও বলে, মানে আমাকে বলতেছে যে ভাবি আপনাকে আবারও আসতে হবে, আমাকে আবারও বলে। আমি তখন বলি যে মানে আমি বলি যে না আমি এটা করতে পারবো না, আমি এটা করবো না। তো একদিন আমি ওনার সাথে এটা নিয়ে কথাবার্তা বলতেছি, মানে ওনার সাথে এটা নিয়ে কথাবার্তা বলতেছি, এই ব্যাপারটা কাউসার দেখতে পায়। এতে আমার মেয়েটা কিন্তু তখন অনেক বড় হয়ে যায়, মানে বড় হয়ে যায় তখন কিন্তু মানে মেয়েটা অনেক বড় হয়। আমি কিন্তু তখন আর তেমন কোনো কাজ করি না, ওই আমার গ্রাম থেকে হচ্ছে কিছু জায়গা সম্পত্তি কাউসারের মা বিক্রি করে, কাউসারের অপারেশনের সময় কাউসারের মা বিক্রি করে, ওই টাকাটা আমাদের কাছে থাকে, ওইটা দিয়ে কোনোভাবে আমরা চলাফেরা করতেছি। তখন উনি আমার সাথে কথা বলতেছে, কাউসারের ব্যাপারটা দেখতে পায়। দেখতে পাওয়ার পরে কাউসার ঘরে এসে কাউসার হাত কাটে, মানে ওর হাতের অনেকটাও কাইটা ফেলে। আমি তখন বলেছি হাত কাটছো কেন? মানে ওর একটাই কথা, মানে কিছু থেকে কিছু হাত কাটবে। ও আমাকে বলে যে তুমি ওর সাথে কেন কথা বলছো? আমি বলেছি ওর সাথে কথা বলি তুমি হাত কাটবা? বলে ওর সাথে তোমার এত মাখামাখি কিসের? মানে আমি একটু ঘেসে ওর সাথে কথা বলেছিলাম। তো পরে আমি চিন্তা করতেছি যে আজকে ও এটা জানতে পারছে আমি ওর সাথে কথা বলছি, ও হাত কেটে ফেলছে। কিন্তু ও যদি কখনো জানতে পারে যে ওকে বাসায় দিয়ে আমি অফিসের বসের সাথে ঘুমাইছি, অথবা আমি ওর বন্ধুর সাথে খারাপ কাজ করছি, তাহলে এগুলো জানার পর তো ও নিজের গলায় নিজে মানে ছুরি বসায় দিবে। আমি 100% দিয়ে বলতে পারি যে আমি যদি এগুলো বলে ও যদি কখনো এগুলো জানতে পারে তাহলে ও নিজের জীবন নিজে দিয়ে দিবে। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। আর ওর বন্ধু এখন প্রতিনিয়ত, মানে মানিক ভাই এখন প্রতিনিয়ত আমাকে বলে যে আজকে এখানে যাওয়ার জন্য ওখানে যাওয়ার জন্য। আমি আজকে প্রায় 7-8 দিনের মতো আজকে এটা কালকে এটা বলে মানে মানিক ভাইকে স্কিপ করে রাখতেছি, মানে কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। এখন আমি এতটা বিভাগে পড়ে গেছি যে আমি যদি মানিক ভাইয়ের সাথে থাকি তাহলে কতদিন। আমি দেখলাম যে মানিক ভাই আমাকে একদিন ব্যবহার করছে, আমাকে আরও হয়তো উনি আরও করবে, এইরকম ধমক দিবে। আর কাউসার যদি ব্যাপারটা জেনে যায় তাহলে কাউসারের সাথে আমার সংসারটা ভেঙে যাবে। সংসার ভেঙে যাওয়া আমি ভয় পাই না, ভয় পাই কাউসারের জীবন নিয়ে। আমি জানি কাউসার আত্মহত্যা করে ফেলবে, ওর 100% আত্মহত্যা করবে।